Okay. Good afternoon, everyone, and welcome to the first International Youth Entrepreneurship Summit 2020. দুই দিন ব্যাপী এই সামিটের আজকে প্রথম দিন এবং আমরা ডে ওয়ান এর সেকেন্ড সেশনে আজকে আমরা আছি। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান ফর ইয়াং এন্টারপ্রেনার। সো এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে খুব স্বনামধন্য দুজন বক্তা এবং রিয়েল লাইফ মার্কেটার আমার সাথে উপস্থিত আছেন। তাদেরকে আমি একটু পরিচয় করে দিতে চাই, বাট তার আগে আমি একটু নিজের পরিচয় দিতে চাই। আমি ডক্টর নাজমুল হোসাইন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ মার্কেটিং, ঢাকা ইউনিভার্সিটি। সো এই মুহূর্তে আমি আমাদের আজকের যে দুজন অতিথি যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে পরিচিত করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন আমাদের খুবই পরিচিত মুখ মিস্টার আফতাব মাহমুদ খুরশিদ। উনি জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট at Evercare Hospital, যেটা আগে অ্যাপল হসপিটাল ঢাকা নামে পরিচিত ছিলেন। ওয়েলকাম আফতাব ভাই। থ্যাংক ইউ। আমি এখানে বিজনেস মার্কেটার হিসেবেই কথা বলি, তাহলে আলোচনার ব্যাপারটা একটু ব্রডার সেন্সে থাকবে। এক্স্যাক্টলি। আমাদের সাথে আমাদের দ্বিতীয় যিনি অতিথি এবং আলোচক রয়েছেন তিনিও বেশ পরিচিত মুখ, আমাদের ইয়াংদের কাছে, ইয়াং জেনারেশন স্টুডেন্টস এন্ড ইয়াং কর্পোরেটদের কাছে বেশ পরিচিত মুখ। তিনি হচ্ছেন মিস্টার তাজদিন হাসান, হেড অফ মার্কেটিং ডেইলি স্টার। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আসসালাম, ভালো আছেন আপনি? জি, আমি যেরকম ইয়াংদের কাছে পরিচিত, আপনিও কিন্তু ইয়াং স্টুডেন্টদের কাছে অনেক পরিচিত। আপনার কথা অনেক শুনি আমরা। থ্যাংক ইউ করার জন্য। আজকে অবশ্য আমি একটু কথা কম বলবো বা একেবারেই বলার চেষ্টা না করব আর কি, যেহেতু আমি কথা বললে বলতেই থাকি, অনেক বেশি কথা বলি। অ্যাজ এ টিচার আমার প্রফেশন তো কথাই বলা মোটামুটি। সো আজকে আমি আপনাদের দুজনের কাছ থেকে কথা শুনবো। আমার অডিয়েন্সরা অধীর আগ্রহে আপনাদের কথা শোনার জন্য আসলে বসে আছে। সো আমি একটু আফতাব ভাইকে দিয়ে শুরু করতে চাই। সো আফতাব ভাই, আমাদের এই যে এখনকার যুগে আমরা যেহেতু এটা একটা ইউথ এন্টারপ্রেনারশিপ সামিট, সো নাওএডেইজ আমাদের কিন্তু এখন একটা কালচার চলে আসছে বাংলাদেশে, হুইচ ইজ ভেরি পজিটিভ টু মি। সেটা হচ্ছে যে স্টার্ট আপ কালচার। আমাদের তরুণরা কিন্তু নিজে থেকে কিছু করতে চাচ্ছে। সো একটা সময় ছিল যে তারা সবসময় চাকরির জন্য ওয়েট করতো। আজকে তাদের একটা অংশ অবশ্যই চাকরি খুঁজছে, কিন্তু একটা অংশ এটাই আসার বিষয় যে চাকরির পাশাপাশি বা চাকরিকে একটু সাইড লাইনে রেখে নিজের থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে, নিজে থেকে কিছু করার চেষ্টা করছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন বা তাদের জন্য আপনার গাইডলাইনটা কি থাকবে? ধন্যবাদ আমাকে আজকে এই প্যানেলে রাখার জন্য, and thank you organizer, thank you Dr. Nazmul and others, এবং তাজদিন আমাদের সাথে আছেন। আপনার প্রশ্নের উত্তরে ডাইরেক্ট চলে আসি। অবশ্যই এটাকে আমি পজিটিভ ভাবে নেই, কিন্তু এর সাথেও একটা স্টার্টআপ বিজনেসে যারা এন্টারপ্রেনার আছেন তাদের জন্য কিছু আমার সাজেশন থাকতে পারে, যেটা একান্তই ব্যক্তিগত বা আমার অবজারভেশন থেকে আমার মনে হয়েছে জানানো উচিত। স্টার্টআপটা একটা ট্রেন্ডি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেইটাকে ট্রেন্ডের পার্ট হিসাবে যাতে আমরা প্রথমে না নিই যে অমুক ফ্রেন্ড করছে বলে আমিও করব, এটা নট লাইকলি, ঠিক আছে? এরকম একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা যতটুকুই স্টার্টআপ বিজনেসে আমরা রিস্ক ফ্যাক্টর থাকে বা পার্সোনাল কিছু ক্যারিশমাটিক ব্যাপার থাকে, কিছু মার্কেট নলেজ জানতে হয়, কিছু এফিসিয়েন্সির ব্যাপার থাকে, কিছু স্কিলের ব্যাপার থাকে, কিছু মাইন্ডসেটের ব্যাপার থাকে এবং কিছু সফট স্কিলেরও ব্যাপার থাকে। তো এই জায়গাটায় যিনি স্টার্টআপ বিজনেসে পা দিতে চান বা স্টার্টআপ বিজনেস এন্টারপ্রেনার হতে চান, তার আগে একটু চিন্তা করা দরকার নিজের শর্ট অ্যানালাইসিসটা করা, মানে পার্সোনাল শর্ট অ্যানালাইসিস, যে তার নিজের স্ট্রেংথটা কি, নিজের উইকনেস গুলো কি ওই পার্টিকুলার বিজনেসে যদি সে এন্টারপ্রেনার হয়, বা তার ফিউচার থ্রেট গুলো কি হতে পারে, এন্ড অবভিয়াসলি যে অপরচুনিটিস গুলো আসছে ওটা রিয়েলিস্টিক কতটুকু হবে তার জন্য, মানে ইন টার্মস অফ তার পরিপ্রেক্ষিতে কে আশেপাশে কে কি করছে সেটা না। কিন্তু আমি আবারও বারবার বলছি যে আমরা অনেক সময় এই ইয়াং এজে যেটা হয় যে ফ্রেন্ড বা পিয়ার গ্রুপকে অনেক সময় ফলো করি, ওই জায়গাটায় না করে পার্সোনাল অ্যানালাইসিসটা প্রথমে করা দরকার যে আমার স্ট্রেংথ, উইকনেস এন্ড অপরচুনিটিস এন্ড থ্রেট কি আছে। এটা গেল। আর আরেকটা দ্বিতীয়ত যদি বলি সেটা হচ্ছে যদি সুযোগ থাকে কোনো অর্গানাইজেশনে মিনিমাম 1 থেকে 2 বছর যদি একটু কাজ করা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে
যে কাজের এক্সপেরিয়েন্সের মাধ্যমে কিন্তু আমাদের একটা ম্যানেজমেন্ট ইস্যুস, একটা টিম বিল্ডিং ইস্যুস, একটা অর্গানাইজিং ইস্যুস, একটা প্ল্যানিং ইস্যুস, ফাইন্যান্সিয়াল কিছু ফ্যাক্টরস, দেন অপারেশন ম্যানেজমেন্ট, রিয়েল সার্ভিস ম্যানেজমেন্ট, প্লাস এই যে গভর্নমেন্টের বিভিন্ন পলিসিজ এন্ড আদার্স যে ব্যাপারগুলো আছে, এটা কিন্তু একটা প্রপার অর্গানাইজেশনে কাজ না করলে অনেক সময় নাও জানতে পারে। তো সেই ক্ষেত্রে খুবই ভালো হয় যদি স্টার্ট আপের ভিশন নিয়ে কেউ থাকে, ইন দ্য মিন টাইম 1 থেকে 2 বছর একটা অর্গানাইজেশনে সব দিকগুলো একটু জেনে নিল, তাহলে তার হয় কি হ্যান্ডস অন একটা এক্সপেরিয়েন্স হয়। এন্ড থার্ড যে পয়েন্টটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, যেটা স্টার্ট আপ বিজনেসে খুব একটু শো অফ করা যায়, যে প্রথমেই আপনি একটা কার্ড দিতে পারেন, আমি সিইও বা আমি ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, তো আসলে যেই বয়সটা আমি এই কার্ডটা দিচ্ছি, ওই মানসিকতাটা যাতে না আসে যে আমি সামবডি হয়ে গেলাম, বিকজ এইটা কিন্তু একটা বয়সের সাথে সাথে একটা এক্সপেরিয়েন্স, নলেজ, ম্যাচুরিটির খুব দরকার হয় ওই পজিশনটায় যেতে। হ্যাঁ, ইটস ফাইন যে আপনি ইয়াং সিইও, ইটস ফাইন আপনি ইয়াং ম্যানেজিং ডিরেক্টর, ইটস ফাইন আপনি ইয়াং ডিরেক্টর, বাট এইটা মাথায় রাখতে হবে যে যারা সিনিয়র আছেন, যারা রিয়েলি এক্সপেরিয়েন্স আছেন, তারা কিন্তু অনেক পথ পেরিয়েই কিন্তু ওই জায়গাটায় এসছে। তো আমরা যাতে প্রথমেই আমাদের স্ট্যান্ডার্ডটা, যারা এই ইয়াং বয়সে 22 বা 25 এ সিইও হয়ে যাচ্ছে, তারা যাতে ওইভাবে নিজেদেরকে ভাবতে শুরু না করি, মানে ওই হাম্বলনেসটা এবং লার্নিং অ্যাটিটিউডটা থাকাটা দরকার। আদারওয়াইজ যেটা হবে, আল্লাহ না করুক কোনো সময় যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা বিজনেসে প্রবলেম হয়, তখন যেই ধাক্কাটা আসবে সেটা মানতে অনেক সময় কষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে টাইটেলটা আসলে বড় কথা না, আপনি একজন এন্টারপ্রেনার, আপনি রিস্ক নিয়ে লাইফকে অন্যভাবে দেখছেন, সেটাকে আমাদের এনকারেজ করা উচিত। এবং সেই ক্ষেত্রে টাইটেলটা না দিয়ে আই এম অ্যান এন্টারপ্রেনার এটুকুই বলা যেতে পারে, আমি ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, সিইও এই জায়গাটায় না গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত বা অনেক অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেকে হঠাৎ করে 3 মাস পরেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। হয়তো 3 মাস আগে আই এম দ্য সিইও বা আই এম দ্য বস এরকম একটা ভাব ছিল, তো 3 মাস পরে যখন নানা জটিলতা এবং রিয়ালিটিকে ফেস করছে, তখন কিন্তু ফ্রাস্ট্রেশন আসবে, এবং ওইটা কিন্তু একটা ট্যাকেল করার জন্য মানসিকতাটা খুব জরুরি। তো এই 3টা পয়েন্ট আমার খুব বেশি ইম্পর্টেন্ট, নতুন যারা এন্টারপ্রেনার হবেন বা স্পেশালি যারা স্টার্টআপ বিজনেসে আসতে যাচ্ছেন। এবং স্টার্টআপ বিজনেসে আসার জন্য 4 নম্বর আরেকটা পয়েন্ট, যারা আপনার ইনভেস্টর, তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করা দরকার। আমাদের অনেকেই স্টার্টআপের সাথে সাথে অনেকেই আজকাল হঠাৎ করে ইনভেস্টারও হয়ে যাচ্ছে, কিন্তু ইনভেস্টাররাও মাথায় রাখা দরকার একটা বিজনেস শুরু হওয়ার পরে একটা গাছের মতো এটাকে পানি দিয়ে লালন পালন করে পরিচর্যা করে এটাকে বড় করতে টাইম লাগে, ওভারনাইট যাতে এটা রিটার্ন না চায়। হ্যাঁ, প্লাস এই যে এই ধরনের ডিজাস্টার সিচুয়েশন বা আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, এই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতো মানসিকতাও যাতে ইনভেস্টরদের থাকে। তো স্টার্টআপ বিজনেস যারা করবেন, কেউ যদি ফাইন্যান্সার হন, ইনভেস্টর হন, তাদেরকেও একটু ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া দরকার যে তাদের মানসিকতাটা কি। এই 3টা পয়েন্ট প্লাস ইনভেস্টরের পয়েন্ট, যেটা স্টেক হোল্ডার সাইড থেকে 4টা বেসিক পয়েন্ট যদি আমরা মাথায় রাখতে পারি। ফার্স্ট হচ্ছে সেলফ অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস, পার্সোনাল। সেকেন্ড হচ্ছে একটু প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকলে ভালো। থার্ড হচ্ছে যে আমি টাইটেল নিয়ে যেগুলো চিন্তা করছি এটা এখনো হয়ে ওঠার আমার সময় হয়নি, সেই দিকে হাম্বলনেসটা থাকা। এন্ড ফোর্থ হচ্ছে ইনভেস্টরদের ব্যাকগ্রাউন্ডটাও একটু চেক করে নেওয়া। এই 4টা পয়েন্ট মাথায় রেখে আমি সাজেস্ট করব আমাদের যারা নেক্সট জেনারেশন আছেন, তারা যদি এগিয়ে যান খুবই ভালো করবেন। আর একটা নতুন প্ল্যাটফর্ম তাদের জন্য উন্মুক্ত হয়েছে, যেটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বলছি। এই ইকোসিস্টেম বা এই ডিজিটাল স্পেসে অনেক কিছু করার আছে, যেটা হয়তো আমরা একটু ট্রেডিশনাল, আমরা এখনো অতটা টেক সেভি না, বাট যারা সত্যি এখনকার জেনারেশন তাদেরকে অবশ্যই টেক সেভি হতে হবে, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মের ইন ফিউচার কোনো অল্টারনেটিভ থাকবে না। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ আফতাব ভাই, আপনি খুবই চমৎকার 4টা পরামর্শ আসলে দিলেন। আমি এই কারণে আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেটা হচ্ছে সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা কি করি, খুব মানে এই জাতীয় কথাবার্তাগুলো বলি, নো ইউ আর দ্য বেস্ট, তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, মানে
ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু মোটিভেশনাল কথাবার্তা বললেই হয়তো তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে আমি এই 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 যে নতুন ট্রেন্ড এইটার একটু পরিপন্থী। আসলে আমাদেরকে কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশন ওদেরকে কিছু বিষয়ে সতর্ক করতে হবে, কারণ আপনাদের এই এতদিনের এক্সপেরিয়েন্স থেকে আপনি যেই ধাক্কাগুলো খেয়েছেন বা অন্যদেরকে ধাক্কাগুলো খেতে দেখেছেন, সেই ধাক্কাগুলো যাতে আমাদের পরবর্তী জেনারেশনের গায়ে না লাগে সেজন্য কিন্তু এই সাবধান বা সতর্কতা বাণীগুলো দেওয়া। আমি আপনার সাথে প্রত্যেকটা পয়েন্টে পুরোপুরি একমত। আমি একটু যোগ করতে চাই, যেমন ধরেন কিছুদিন আগে আমার গ্রুপ অফ স্টুডেন্টস ওরা বললো, স্যার আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। কি প্রজেক্ট বাবা? আমরা একটা অ্যাপ বের করেছি, এটা বাড়ি ভাড়ার অ্যাপ। তো কি হবে এখানে, ইট উইল কানেক্ট দ্য বাড়িওয়ালা অ্যান্ড প্রসপেক্টিভ ভাড়াটিয়া। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এভাবে বাড়ি ভাড়া হবে। আমি বললাম, তো বাড়ি ভাড়ার দরকার আছে, বাড়ি ভাড়ার জন্য মানুষ এতে যাচ্ছে, খুঁজছে, দেখছে, কিন্তু মানে ট্রুলি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া ফিজিক্যালি মিট করেও বাড়িওয়ালা নিশ্চিত হতে পারছে না যে এই লোককে বা এই ভদ্রমহিলাকে কি বাড়ি ভাড়া দিব, তারা কি ঠিকমতো টাকা পে করতে পারবে, নাকি আবার কোনো জঙ্গি বা অন্য কোনো নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে জড়িত, নাকি এরকম নানা রকম ঝামেলা কিন্তু কিছুদিন আগেই আমাদের গেল। তো যেখানে সরাসরি বাড়িওয়ালা ভাড়াটিয়া মিট করেও নিশ্চিত হতে পারছে না যে এই ভদ্রলোককে বা ভদ্রমহিলাকে বাড়ি ভাড়া দিব কিনা, সেখানে আপনি একটা অ্যাপের মাধ্যমে কিভাবে এনশিওর করবেন যে এই অ্যাপটা মানুষ ইউজ করবে? জাস্ট একটা আইডিয়া আসলো, যেহেতু আমরা এয়ারবিএনবি দেখেছি, উবার দেখেছি, পাঠাও দেখেছি, তাই মনে হচ্ছে একটা অ্যাপের জামানা চলছে। সুতরাং কোনো একটা অ্যাপ নিয়ে আসলেই হয়তো আমরা কিছু একটা তৈরি করে ফেলতে পারবো। সো আসলে ব্যাপারটা অনেক ক্ষেত্রেই ওরকম না এখানে। এবং আরেকটা যে কথা আফতাব ভাই বললেন যে you need to have some real life experience at least for 1 or 2 years. আমি বলবো যে at least for 2-3 years real life experience আসলে দরকার আছে before starting something from your own. তো থ্যাংক ইউ আফতাব ভাই। আমি একটু তাসদিন ভাইয়ের কাছে এই পর্যায়ে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তাসদিন ভাই, আপনি তো হেড অফ ডিজিটাল হিসেবে আছেন ডেইলি স্টারে। সো আপনি কিন্তু মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এই সম্পর্কে যে আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, সেটা আসলে খুবই দরকারি এই মুহূর্তে। আপনি যে কোনো একটা উদ্যোগ যখন আমরা নিই, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমরা শুরু করতে চাই, সেটা স্টার্ট আপ হোক অথবা ইভেন কোনো এস্টাবলিশ বিজনেস হোক, মার্কেটিং ইজ এ মাস্ট। এবং নাওএডেইজ আমরা যেটা দেখছি যে মার্কেটিং এর প্ল্যাটফর্মটা কিন্তু ফিজিক্যাল থেকে ভার্চুয়ালির দিকে মুভ করছে, এবং গ্লোবালি অনলাইন মার্কেটিং এর এক্সপেন্ডিচার কিন্তু র্যাডিক্যালি ইনক্রিজ করছে, এবং বাংলাদেশ ইজ নো এক্সেপশন, আমাদের দেশেও তাই হচ্ছে। সো আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যারা ইয়াং এন্টারপ্রেনার এবং নতুন যে ব্যবসাগুলো তারা শুরু করছে, ইভেন এস্টাবলিশ বিজনেস গুলো, সেখানে ডিজিটাল মার্কেটিং এর রোলটা এখন কত বড় বা কি রোল প্লে করে, সেখানে আমাদের কি কি করার সুযোগ আছে বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ স্যার প্রথমত আমাকে ইনভাইট করার জন্য। আমি একটু শুরুর দিকে আফতাব ভাইয়ের কয়েকটা পয়েন্ট একটু ওই জায়গাটা কিছু অ্যাড করতে চাই, দেন আই উইল বি কামিং ব্যাক টু দ্য মার্কেটিং অর ডিজিটাল মার্কেটিং। আফতাব ভাই খুব ভ্যালিড একটা কনসার্ন বা একটা পয়েন্ট রেজ করেছে। আমি বলবো যে ফার্স্ট থিং হচ্ছে উনি বললেন স্টার্টআপ শুড নট বি আ পার্ট অফ ট্রেন্ড, রাদার ইট শুড বি লাইক just আমার পড়া দরকার বলে আমি মানে just opening up a startup, that shouldn't be the case. It should come as a part of the nature of solving a problem. আপনার ভাই আরেকটা পয়েন্ট বললেন যে 2 বছরের চাকরির এক্সপেরিয়েন্স। আমি একটা একদম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সই শেয়ার করি, যেটা আমি এখন যে পত্রিকাতে হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করছি, ডেইলি স্টার। সো ডেইলি স্টার স্টার্টেড ইটস জার্নি ইন 1991, এবং the captain of the ship is Mr. Mahfuz Anam, who has been the editor and the CEO for last 30 years. আমি যদি একটু মাহফুজ আনাম সম্পর্কে বলি, উনি ডেইলি স্টার শুরু করার আগে 15 বছর কিন্তু চাকরি করেছেন। সো আমরা কিন্তু এখানে বলতেছি যে 2 বছর 1 বছরের জব এক্সপিরিয়েন্স। সো জাস্ট দেখেন একটা সাকসেসফুল পত্রিকা যেটা 30 বছর ধরে মার্কেট লিডার, সাকসেসফুলি 30 বছর ধরে দেশের আমি বলবো আমি যদি একটা পার্টিকুলার পয়েন্টে বলি যে পিপলস রাইট, আমি যদি বলি যে পিপলস ভয়েস, আমি যদি বলি যে আপহোল্ডিং দ্য ডেমোক্রেটিক রাইটস, এই জায়গায় যে ফ্রিডম অফ মিডিয়া বা প্রেস ফ্রিডমের যে একটা গুরুত্ব, সেই জায়গায় একটা পত্রিকা 30 বছর ধরে সাকসেসফুলি কাজ করছে। তো যে মানুষটা এই জিনিসটা সাকসেসফুলি করেছে 30 বছর ধরে, সেই মানুষটা কিন্তু তার আগে 15 বছর চাকরি করেছে। হি ওয়ার্ক ফর ইউএন, হি ওয়ার্ক ইন প্যারিস, he worked in Bangkok, he worked in the UN headquarters in New York. So at the age of 44, Mahfuz Anam decided to start a newspaper. তো এই যে তার যে 14-15 বছরে কাজ করার অভিজ্ঞতা, ইউএন এতে প্রজেক্ট ম্যানেজ করা, পিপল ম্যানেজ করা,
আন্ডার স্ট্রেসের মধ্যে কাজ করা, এই অভিজ্ঞতাগুলোই কিন্তু আসলে আমি বলবো একটা বিশাল স্ট্রেংথ হিসেবে কাজ করেছে টু এস্টাবলিশ ডেইলি স্টার। উনার শুরুর দিকে এরকম সময়ও দিয়েছে যে মাসের স্যালারি মাসে দিতে পারে, অনেক সময় বেতনও দিতে পারে, কিন্তু আজকে ডেইলি স্টার ইজ এ কোম্পানি হুইচ ইজ 400 এমপ্লয়েড একটা কোম্পানি। আবার যদি আমরা খেয়াল করি এই 30 বছর পর এখন কিন্তু প্রিন্ট মিডিয়া একটা ক্রাইসিসের মধ্যে, এই যে ডিজিটাল ডিসরাপশন হচ্ছে, প্লাস এই যে কোভিড টাইমে আমরা দেখতে পাচ্ছি যে 70% আমাদের পেপার সার্কুলেশন কমে গিয়েছে, আমাদের বিজনেস প্রায় 80% ইম্প্যাক্টেড। তো ওই জায়গাতেই আমি নাজমুল স্যারের কোয়েশ্চেনটাতে আসবো যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ট্রান্সফরমেশনের নিডটা কিন্তু চলে এসেছে। সো নাও এখন কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন অফ দ্য শিপ মাহফুজ আনাম সাহেবকেও কিন্তু চিন্তা করতে করতে যে তার কোম্পানিটাকে কিভাবে ডিজিটালি ট্রান্সফর্ম করতে হবে, এন্ড হিয়ার কামস দ্য ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং। সো আমি ওই ডিজিটাল মার্কেটিং এর জায়গায় আসার আগে আফতাব ভাই আপনি যে কোয়েশ্চেনটা যে ভ্যালিড কিছু কনসার্ন রেজ করেছেন এটার সাথে জাস্ট কিছু অ্যাড করলাম যে ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা জিনিস যে আমরা মনে হয় ভুলে যাই যে আর উই সলভিং দ্য বিগার প্রবলেম অর নট, এবং প্রবলেম আমি স্যার যেটা বললেন যে ঘর ভাড়া বা বাসা ভাড়া দেওয়া হবে, অ্যাকচুয়ালি আমার এই ধরনের গ্রাহক কয়জন আছে এবং ওই গ্রাহকদেরকে সেবা প্রদানের জন্য কি আমার ব্যাক এন্ডটা রেডি আছে, আমার কি আসলে 24/7 বা একটা প্রপার কল সেন্টার চালানোর মতো লোকজন আছে, আমি কি প্রপার সার্ভিস প্রোভাইড করতে পারছি। সো স্টার্টআপ কিন্তু নট ফর 3 months 6 months। আমার কাছে মনে হচ্ছে এগুলা কতগুলা ইয়ে টাইপের শব্দ ক্রিয়েট হয়েছে, বাজওয়ার্ড, লাইক 90% স্টার্টআপ উইল ফেল, সো you try and fail. I think I oppose to this kind of buzzword যে না আমি তো জানি ফেল হব, তো সমস্যা কি, ফেল হব জেনেই তো করছি। উই শুড নট, মানে হয় না যে নিউ কাইন্ড অফ আ প্রিচিং, এগুলো বন্ধ হওয়া উচিত অ্যাকচুয়ালি। সো আমাদের বুঝতে হবে যে উই আর লিভিং ইন বাংলাদেশ, ইটস এ কান্ট্রি অফ সাউথ এশিয়ান, সো ইটস নট আমরা এখন ওই ইউএস মার্কেট বা ইউরোপিয়ান মার্কেটের মতো যদি কনসিডার করি যে স্টার্টআপ বুম করবে, 90% ফেল করবে, 10% হবে, ওইখান থেকে 4টা ইউনিকর্ন হবে, সবারও আসলে ওইটার পেছনে ছোটা উচিত না। সো এই কারণে স্কেলাবিলিটি ম্যাটার করে। ইজ মাই স্টার্টআপ স্কেলেবল অর নট? আমি যখন বলতেছি বাড়ি ভাড়া সার্ভিস প্রদান করব, আমি কি আগামী 2 বছরের মধ্যে 1 মিলিয়ন মানুষকে সার্ভিস দিতে পারবো? যদি দেওয়ার ক্ষমতা রাখি তাহলে আমার স্টার্টআপে আসবে। সো আমি কাউকে ডিসকারেজ করছি না, আমি যেটা বলতে চাচ্ছিলাম অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা এবং এট দ্য সেম টাইম প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এবং স্কেলাবিলিটি, আমি কি স্কেল আপ করতে পারবো কিনা আমার বিজনেস ইন দ্য লং টার্ম, এই জায়গাগুলোতে যদি আমি কনফার্ম থাকি, কনফিডেন্ট থাকি, তাহলে আমার আসা উচিত। আরেকটা কথা আফতাব ভাই বলেছেন ইনভেস্টরের কথা, এই কথা আমি একটু বলি। লাইক ডেইলি স্টার প্রথম আলোর পেছনে কিন্তু একজন বড় ইনভেস্টর হচ্ছেন আমাদের জাস্ট হলেন মিস্টার লতিফুর রহমান, তো ট্রান্সকমের চেয়ারপারসন ছিলেন উনি। এবং লতিফুর রহমান সাহেব অনেকেই বলে যে মানুষজন পত্রিকা বানায় যাতে সে তার প্রাতিষ্ঠানিক সুবিধা নিতে পারে পত্রিকা করার মাধ্যমে, বাট লতিফুর রহমান সাহেব একটা এক্সাম্পল রেখে গিয়েছেন যে পত্রিকা করার কারণে উনি ওনার ব্যবসা থেকে কোনো সুবিধা নিতে পারেনি, কারণ এই পত্রিকাগুলো আসলে সবসময় সত্য কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, ওটা বলতে গিয়ে উনি কিন্তু ওনার পার্সোনাল বিজনেসকে কম্প্রোমাইজ করেছে। সো ইনভেস্টারেরও কিন্তু ওই স্টার্টআপ ওনারদেরকে স্বাধীনতা দেওয়া, ইনভেস্টর যদি এখন পত্রিকার ওনাকে বলে যে তুমি লিখবে আমার মতো করে, এডিটর কোনো স্বাধীনতা পাবে না, তাহলে কিন্তু ওই ব্যবসাটা গ্রো করবে না। ইনভেস্টরের মাইন্ডসেটও একটা বিরাট ব্যাপার। সো আমি মনে করি যে এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের যে একটা ইনফ্লেশন মাঝে মধ্যে কাজ করে যে স্টার্টআপে উই হ্যাভ টু বিল্ড এভরিথিং, ওই জায়গাতে আমরা একটা রিয়েলিস্টিক ইয়ে নিতে পারবো। নাও কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, স্যার যেটা বললেন যে ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্স, আমি রাদার ইম্পর্টেন্স নিয়ে কথা না বলে এটা নিয়ে আসলে ইম্পর্টেন্স নিয়ে কথা বলার আসলে আমি খুব প্রয়োজন দেখছি না, কারণ এখন এটা প্রয়োজনীয়তা যে কি এটা আসলে সবাই প্রতিদিন ফেসবুক লাইভে দেখতে পাচ্ছে ইন এভরি আওয়ার। রাদার আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই যেটা আমি বিলিভ করি যে এটা আসলে ডিজিটাল মার্কেটিং না, অ্যাজ এ মার্কেটিয়ার, কারণ কি ডিজিটাল মার্কেটিং ইজ নট সামথিং which is operated in silo. It's actually part of your bigger marketing area. So it's another wing which is operating with digital consumers, digital tools and digital platforms. So the platform is different, but the very basics of brand marketing will stay. So আমি brand marketing এর কয়েকটা পয়েন্ট বলতে চাই, যারা ডিজিটাল মার্কেটিয়ার আছে তারা হতে পারে যে এটা যদি তারা যদি অ্যাপ্লাই করে তাদের ওয়ার্ক প্লেসে, I think it will add some value. এবং আমি জানি এখানে আফতাব ভাই I think he is a marketing veteran and আফতাব ভাই will add more values later on. আমার কয়েকটা পয়েন্ট আমি ডেইলি স্টারের সাথে এক্সাম্পল দিয়ে বলি তাহলে সুবিধা হবে। ফার্স্ট থিং হচ্ছে আমি যেটা বিলিভ করি, স্টার্টআপ বলি যে কোনো ব্র্যান্ড বলি, দ্য ব্র্যান্ড প্রমিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
what we are actually promising to our audience or readers or our customers, and are we living up to that promise or not? Are we delivering our brand functions consistently or not? That is important. Like Daily Star's brand promise key, your right to know, fearless journalism, neutral journalism. আমরা আপনার জনগণের জানার যা অধিকার সেটাই আমি তাদেরকে জানাবো। ইটস লাইক উই আর লাইক এ সোশ্যাল ডক্টর। তো মানুষ একটা কথা বলে সবসময় যে আপনারা তো পত্রিকা তো শুধু নেগেটিভ কথা বলে। সি দ্য রোল অফ মিডিয়া ইজ টু বিকাম আ ওয়াচডগ। সো লেটস সে আপনি একটা রাস্তার 100 কিলোমিটার রাস্তার মধ্যে 95 কিলোমিটার রাস্তা খুব সুন্দর বানালেন, 5 কিলোমিটার রাস্তায় একটা গর্ত আছে, ওই গর্তের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এখন আমি খুব প্রশংসা করলাম 100 কিলোমিটারের রাস্তার উদ্বোধন হলো, খুব প্রশংসা করে আমি পেপারে ছাপালাম, কিন্তু ওই 5 স্কয়ার কিলোমিটার বা ওই রাস্তাটা যেটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশন বা যেটা কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই কথাটা যদি আমি না বলি তাহলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা মানুষের যে আমি বলবো যে মিডিয়ার যে রোলটা, ভয়েস অফ দ্য পিপল, ওইটা কিন্তু পরিপূর্ণ হবে না। তো ডেইলি স্টার 30 ইয়ার্স ধরে তার অ্যাকাউন্টেবিলিটি খুব সুন্দরভাবে আমি বলবো কনসিস্টেন্টলি করে যাচ্ছে। কনসিস্টেন্ট কথাটা কেন বললাম, আমি ই কমার্সে প্রচুর পারচেজ করি, আমি দেখলাম 10টা পারচেজ করলাম লেটস সে XYZ একটা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে, আমি খেয়াল করলাম 7 টাইমসই তারা হচ্ছে কোনো না কোনো ভাবে ভুল করেছে। রং অর্ডার প্লেস হলো, আসতে দেরি হলো, অর্ডার ফলো আপ করলো না, কল সেন্টারে ফোন দিয়ে পেলাম না, 3বার হয়তো আমার বাসায় প্রোডাক্টটা ঠিক মতো পৌঁছেছে। তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডের মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকলো না। বাট আমি যদি দেখি 8 times the brand consistency is 80% out of 100 index, then I get the inspiration that I'll stick to this brand. So same Daily Star যদি কনসিস্টেন্সি ধরে না রাখে তাহলে লং টার্মে এই ব্র্যান্ডিং হবে না। সো এটা স্টার্টআপের ক্ষেত্রে যারা স্টার্টআপ ওনার তাদের মাথায় রাখতে হবে, আমি খুব সুন্দর করে হেভি ফ্ল্যাশি করে ক্রিয়েটিভ বানালাম, প্রোডাক্টের ছবি দিলাম, আমি অনলাইন স্টার্টআপ করলাম রেস্টুরেন্টের, বা আমি ধরলাম কোনো একটা ই কমার্সের, অনলাইনে খুব সুন্দর করে ক্রিয়েটিভ বানালাম, ছবি দিলাম, খুব ক্রিয়েটিভ ভাবে আমি পিপলকে এঙ্গেজ করলাম, কিন্তু আমার প্রোডাক্ট ডেলিভারি হলো না, তাহলে কিন্তু হচ্ছে না। আমার প্রোডাক্টের ডিজায়ার্ড কনসিস্টেন্স পারফরমেন্স আমি দেখালাম না, তাহলে কিন্তু হচ্ছে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্র্যান্ড মার্কেটিয়ার টু এনশিওর দ্যাট ইউর ব্র্যান্ড ইজ কনসিস্টেন্ট। দেন নেক্সট পয়েন্ট ইজ, আমার কাছে মনে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার একটু আগে বলছিলেন যে ভাড়াটিয়াদের কথা, বাড়িওয়ালাদের কথা, আমাদের কাছে মনে হয়েছে যে ছেলেগুলো এটা নিয়ে প্ল্যান করেছে, ডেফিনেটলি আই ওয়েলকাম দ্যাট। বাট আমাদের কি এখনো ওই মানসিকতা আছে কিনা যে আমরা অনলাইনে অ্যাকচুয়ালি ওই রেন্টের যে বিশ্বাস বা ট্রাস্ট, ওই ট্রাস্টটা কি আমরা আনতে পেরেছি কিনা, ওইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এই ট্রাস্টের জায়গা থেকে দেয়ার শুড বি আ প্রপার সার্ভে বিফোর লঞ্চিং এনি প্রোডাক্ট। আমি ডেইলি স্টারে ফর এক্সাম্পল আমরা এখনো স্ট্রাগল করি টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার বেটার। আমরা অনেক এফজিডি করি, তারপর আমরা বুঝতে পারি না আসলে কনজিউমাররা কি ধরনের কন্টেন্ট চায়। আপনারা শুনে অবাক হবেন, আমাদের ডেইলি স্টারের এখন পর্যন্ত টপ কন্টেন্ট থাকে হচ্ছে এন্টারটেইনিং কন্টেন্ট। কার কোথায় কবে কি ঘটনা ঘটে গেছে, কার ডিভোর্স হয়ে গেছে, কার হচ্ছে ভ্যাকেশনে চলে গেছে, এই নিউজ গুলা হচ্ছে আমাদের টপ নিউজ আইটেম। কিন্তু একটা ভালো ওপিনিয়ন পিস, এখন যদি নাজমুল সাদি একটা খুব সুন্দর ওপিনিয়ন পিস লেখে এডুকেশন নিয়ে, ওইটার এঙ্গেজমেন্ট আপনি বেশি পাবেন না ডেইলি স্টারে। কারণ মানুষ এখন চায় অনেক বেশি ক্লিক বেটিং নিউজ, মানুষ অনেক চায় অনেকটা ওই যে যেটাকে বলে হচ্ছে স্পাইসি নিউজ। সো আপনাকে আসলে আপনার কনজিউমার মার্কেটও বুঝতে হবে যে আপনার প্রোডাক্টের জন্য আপনার মার্কেট রেডি কিনা। দ্যাটস ওয়াই ব্র্যান্ড মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর টিচিং। দ্যাটস ওয়াই কনজিউমার ইনসাইটস এন্ড নলেজ কনসিস্টেন্টলি রিসার্চ গুলো করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস মডেল। আমি ওকে ফাইন, যেমন আমি ডেইলি স্টারের কথা বলি, আমাদের কিন্তু একটা বিশাল প্রবলেম বা একটা বিশাল কনসার্ন, একটা ক্রাইসিস কিন্তু সামনে আসছে। আপনারা যারা অনলাইনে নিউজ পড়ছেন, কেউ কিন্তু অনলাইন নিউজ টাকা দিয়ে পড়ছেন না। ইউ আর নট পেইং আস ফর দ্য কন্টেন্ট। জাস্ট ইমাজিন when Google and Facebook is taking away 70% of your revenue, পাবলিশারদের জন্য কিন্তু ওই 30% বাকি যে রেভিনিউ থাকে ওটা থেকে হয়তো ডেইলি স্টারের শেয়ার হচ্ছে মাত্র 5%। আপনি যদি নিউট্রাল জার্নালিজম, ভালো সাংবাদিকতা, ভালো কন্টেন্টকে টিকিয়ে রাখতে চান লং টার্মে, আপনাকে কিন্তু কন্টেন্ট পারচেজ করতে হবে একটা টাইমে গিয়ে। কারণ আমরা কিন্তু এই 400 এমপ্লয়ি, এখন আজকে প্রিন্ট মিডিয়া দিয়ে আজকে 400 এমপ্লয়ি আমরা ব্যবসা করতেছি, বাট ফিউচারে কিন্তু এটা পসিবল হবে না। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, আমরা যদি ওয়াল স্ট্রিট জার্নাল, ইকোনমিক্স বলি, তারা কিন্তু সবাই সাবস্ক্রিপশন মডেলে গিয়েছে। ইউরোপেও তারা সাবস্ক্রিপশন মডেল নিয়ে কাজ করছে, বাট ইন্ডিয়াতে বা বাংলাদেশে এখনো হয়নি।
বাট একটা সময় কিন্তু সাবস্ক্রিপশন মডেলে আমাদের যেতে হবে, কিন্তু আমরা কি আদৌ সেটার জন্য রেডি? আর উই রেডি টু পে ফর দ্য কন্টেন্ট? এই জায়গায় কিন্তু আমাদের ভাবার আছে। তো যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে, ব্র্যান্ড মার্কেটিং নিয়ে যারা কাজ করবে, তাদেরও এই লং টার্মে কনজিউমারদেরকে কিভাবে ভালো কন্টেন্ট দিয়ে ইউ ক্যান মেক দেম পে ফর ইউর কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফ্রি কন্টেন্ট দিয়ে, ফ্রি প্রোডাক্ট স্যাম্পলিং করে, সার্ভে করে আপনি লং টার্মে কখনো সাস্টেন করতে পারবেন না। And finally, একটা point, as a marketer body, as a startup body, you have to have the empathy. You have to understand the pain of your customers, the pain of your audience, the pain of your consumer. If you know what's actually their need is, you are going to deliver that. আমি জানি যে আফতাব ভাই এখানে আছেন। আফতাব ভাই যেটা আগে অ্যাপোলো ছিল, হেলথ ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে হেলথ ইন্ডাস্ট্রিতে আমরা কি ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু একটা হসপিটাল থেকে, আমি কিন্তু ডেফিনেটলি আমি আমার আই রিমেম্বার আই ওয়েন্ট টু ব্যাংককের একটা হসপিটালে, ওইখানে দেখলাম একটা হসপিটালে একটা সুন্দর বুক স্টোরও আছে, একটা কফি শপও আছে স্টারবাকসের। তো আমি কফিও খেলাম, কিন্তু আমি কিন্তু কোর্স সার্ভিস, ওই হসপিটালের কোর্স সার্ভিসে কিন্তু আমি পেয়ে আমি খুবই খুশি, বাট বাকিগুলা কিন্তু ছিল ভ্যালু অ্যাডেড। সো আমি কিন্তু এক্সপেক্ট করবো এভার কেয়ারে বা ইউনাইটেডে যখন আমি যাব, ফাইন দেয়ার শুড বি আ কফি শপ, নো অফেন্স টু দ্যাট, বাট আমি কি কোর্স সার্ভিসটা পাচ্ছি না। তো ডেফিনেটলি অ্যাপোলোর যে টিজি বা এভার কেয়ারের যে টিজি, ওই টিজি ধরে আফতাব ভাই, আমি জানি এত বছরের অভিজ্ঞতা, আফতাব ভাই ডেফিনেটলি ওই জায়গাতে কনজিউমার মাইন্ড নিয়ে সে কাজ করে। তো ওই জায়গাতে আমি মনে করি যে আমাদের এখানে স্টার্টআপেও ব্র্যান্ড মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বলি, কনজিউমার মাইন্ডসেটকে নিয়ে কাজ করতে হলে এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস আর দ্য পয়েন্টস আই ওয়ান্ট টু অ্যাড। আমি আলাদাভাবে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি এই কারণে, কারণ আমার মনে হয় এটা আমরা একটা বড় ভুল করি। ডিজিটাল মার্কেটিং ইজ জাস্ট আ টুল অর আ সেপারেট উইং। যেমন আমি আমার ক্যারিয়ার শুরু করি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে, লেটার অন আমি শেভরনে কাজ করি, রবিতে, ডিএচএল এ। বিএটিতে যখন আমি ছিলাম, আই ওয়ার্ক ইন ট্রেড মার্কেটিং, আই ওয়ার্ক ইন ব্র্যান্ড মার্কেটিং। আমাদের কিন্তু আলাদা আরেকটা ডিপার্টমেন্ট ছিল, ইটস কল্ড মার্কেটিং রিসার্চ, আমরা বলি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড ইনসাইট। আরেকটা গ্রুপ ছিল, আমরা বলি চ্যানেল মার্কেটিং। সো চ্যানেল, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইনসাইট, ব্র্যান্ড মার্কেটিং, দেন ট্রেড মার্কেটিং, দেন সেলস টিম, 5-6টা ডিপার্টমেন্ট মিলে কিন্তু ছিল মার্কেটিং ফাংশন। এবং আমি ধরে নিচ্ছি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে এখন ডিজিটাল মার্কেটিং ও আলাদা একটা উইং তারা ওপেন করেছে। সো ইউ মানে এই জায়গাটাতে ইউ ক্যান নট মিক্স দ্য ডিজিটাল মার্কেটিং উইথ দ্য বিগার আমব্রেলা। মার্কেটিং ইজ অলওয়েজ রিমেইন এজ মার্কেটিং, কনজিউমার উইল বি এট দ্য হার্ট অফ মার্কেটিং, and research will be the ultimately the driving factor in terms of acquiring consumers. Digital marketing will be the tools and will act as a platform for the whole ecosystem of marketing. So sir, etai amar add kora chilo. Aftab bhai, definitely I'm looking forward to listen to Aftab bhai more aske. Thank you Tanjit bhai for your wonderful insights. ইনফ্যাক্ট তানজিদ ভাই যেটা বললেন সেটাকে যদি আমি এক সেন্টেন্সে সামারাইজ করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে মার্কেটিং অর ক্লেভার মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, বাট ইভেন মোর ইম্পর্টেন্ট থিং ইজ ইউর কোর প্রোডাক্ট অর কোর সার্ভিস ফর হুইচ ইউ এক্সিস্ট, রাইট? সো ওই কোর প্রোডাক্ট এবং কোর সার্ভিসের জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু হাউ ক্লেভার মার্কেটার ইউ আর doesn't make any sense in fact. এবং আরেকটা কথা আপনি যেটা বললেন, I do very much agree with you, সেটা হচ্ছে understanding consumer behavior or buyer behavior, since consumers are the heart of any business, any sort of business. So এই কনজিউমার বিহেভিয়ারটা বোঝার জন্য কিন্তু এখন আমরা নানান ধরনের স্ট্র্যাটেজি ফলো, আপনি এফডিজির কথা বললেন, আমরা নানান রাউন্ড দ্য ইয়ার নানান ধরনের গবেষণা কিন্তু করে থাকি, মার্কেট রিসার্চ করে থাকি। কিন্তু এর সাথে সাথে আরেকটা জিনিস এখন যোগ হয়েছে, যেটাকে আমরা বলছি যে ডেটা ড্রিভেন ডিসিশন। কনজিউমার ডেটাগুলোকে কালেক্ট করে, সেই ডেটাগুলোকে অ্যানালাইজ করে, বেসিক্যালি আমরা বিগ ডেটার কথা যদি বলি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা আমাদের ডেটাগুলোকে, যেটাকে আমরা বলি ইউজার জেনারেটেড ডেটা, আমরা ফেসবুকে, আমরা লিঙ্কডইনে, আমরা টুইটারে কন্টিনিউয়াসলি আমরা আমাদের সম্পর্কে ডেটা ইনপুটকে দিয়ে যাচ্ছি। আমি কোথায় যাই, কি খাই, কার সাথে ঘুরি, কোন দিন কোথায় কি করি, আমার কোন দিন বার্থডে, কোন দিন অ্যানিভার্সারি, এই সব ইনফরমেশন কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই প্ল্যাটফর্মগুলোতে দিয়ে যাচ্ছি। স্মার্ট মার্কেটার নাওএডেজ তারা যেটা করে সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মের ডেটাগুলোকে অ্যানালাইজ করে তারা কিন্তু কনজিউমার পালসটা বুঝতে পারে, কনজিউমার ট্রেন্ডটা কোন দিকে বদল হচ্ছে, তারা এখন কি চাচ্ছে, তাদের লাইফস্টাইল কেমন ভাবে বদলাচ্ছে, এগুলো এখন কিন্তু নাওএডেজ আমরা রিয়েল লাইফে প্র্যাকটিস করি। সো ওই কথাগুলি আসলে তানজিদ ভাই আমাদেরকে বলার চেষ্টা করেছেন এবং বলেছেন, থ্যাংক ইউ। তো আমরা একটু এই মুহূর্তে আমরা আফতাব ভাইয়ের কাছে একটু যাবো, সেটা হচ্ছে তবে আমরা তো একটা কথা সময় বলে থাকি যে আইডিয়া, no matter how novel idea it is, but idea is nothing if you can't implement it, right?
আমাদের মাথায় কিন্তু অনেক ধরনের আইডিয়া থাকে। আমরাও যখন রাত্রেবেলা মানে আমরা তো ঘুমাতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়া এবং মানে শুতে যাওয়া এবং ঘুমানোর মাঝখানে একটা গ্যাপ থাকে, টাইম ল্যাগ থাকে। আমাদের মাথায় কিন্তু আইডিয়া মোটামুটি গিজগিজ করে ওই সময়। হ্যাঁ, তো ওই আমাদের ইয়াং জেনারেশনের মাথায় নিশ্চয়ই আইডিয়ার এই গিজগিজ ব্যাপারটা আরো বেশি। তো অসংখ্য আইডিয়া নিয়ে তারা ঘুরছে, কিন্তু এই আইডিয়াটা যদি ইমপ্লিমেন্টেবল না হয় তাহলে তো আইডিয়ার আসলে কোনো দাম থাকছে না। সো এই আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে ফর নিউ বিজনেস, আপনি যেহেতু বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, নিউ বিজনেসে আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে, ফ্রুটফুল এবং ইফেক্টিভ আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে কি কি দিক আমাদের এই জেনারেশনকে মানে আমাদের যারা নিউ এন্টারপ্রেনার তাদের খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন, বা কিভাবে আইডিয়াটা জেনারেট করলে সেটা ক্লোজ টু রিয়েলিটি হবে এবং সেটা ইমপ্লিমেন্টেবল হবে? আফতাব ভাই। ধন্যবাদ। এটার উত্তর ইনফ্যাক্ট তাজদিন একটু দিয়েই দিয়েছে, যে আসলে আমার দেখতে হবে মার্কেট আছে কিনা, যে আইডিয়াটা আমি চিন্তা করলাম ওটা মার্কেটেবল কিনা বা রিয়েলিস্টিক আইডিয়া কিনা। আইডিয়া অনেক উইয়ার্ড, অনেক ইনোভেটিভ, অনেক ক্রিয়েটিভ হতেই পারে, কিন্তু আমার ওটার জন্য টার্গেট অডিয়েন্স আছে কিনা বা টার্গেট গ্রুপ আছে কিনা, এবং আসলে ওটা স্কেলেবল কিনা, এবং থার্ডলি হচ্ছে এটা লং টার্ম সাস্টেইনেবল কিনা। সো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মার্কেটেবল কিনা, এটা স্কেলেবল কিনা, এবং এটা সাস্টেইনেবল কিনা। এই তিনটা পার্ট কিন্তু যত সুন্দর আইডিয়াই হোক, আমাকে অ্যাজ এ বিজনেস পার্সন এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আইডিয়া অবভিয়াসলি সুন্দর, অবভিয়াসলি ইনোভেটিভ, কিন্তু যতক্ষণ না এটা মার্কেটেবল হচ্ছে, যতক্ষণ না এটা স্কেলেবল হচ্ছে, যতক্ষণ না এটা সাস্টেনেবল হচ্ছে, ততক্ষণ কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ওই আইডিয়াটা কিন্তু রিয়েলিস্টিক না। অ্যাজ এ মার্কেটার আমি এটা বলছি। সো নতুন এন্টারপ্রেনার যারা আসবেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আমার একটা সলিউশন ড্রিভেন, সার্ভিস ওরিয়েন্টেড, কাস্টমার সেন্ট্রিক আইডিয়া জেনারেট করতে হবে, যেটা ইন ফিউচার আই ক্যান সেল ইট, মার্কেট ইট, প্রমোট ইট অ্যান্ড স্কেল ইট অ্যান্ড লং টার্মে সাস্টেন করতে পারি। তো এই জায়গাগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত। আমাদের ওই ক্লিয়ার একটা ভিশন থাকবে, তার মিশন থাকবে, ভ্যালিউজ, এবং তার কিছু প্ল্যান অফ অ্যাকশন থাকবে, যেটা স্ট্র্যাটেজি বলি। এই জায়গাটা কিন্তু আমাদের আসলে এই যে যেহেতু মার্কেটিং প্ল্যান বলছেন, এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড মার্কেটিং ইনসাইট বা মার্কেট ইনসাইট বা বিজনেস ইনসাইট, যেটা বিগ ডাটাই হোক, স্মল ডাটাই হোক, যেটা আগের দিনের কোম্পানি R&D বলে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টই হোক, এটা কিন্তু পার্ট অফ মার্কেটিং এর জব। অনেকে এটাকে আলাদা করে রাখেন বা এটাতে ধ্যান দিতে চান না। যেমন সার্ভিস সেক্টরেই বলি যে সার্ভিস হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে, এটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হোক, ফিজিক্যাল প্রোডাক্ট হোক, এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট হোক, বা আপনার রিয়েল হেলথ কেয়ার, যেটা তাজদিন বলছিল, হেলথ কেয়ারের কোর প্রোডাক্ট হচ্ছে হিউম্যান কেয়ারকে সাপোর্ট করা উইথ কম্প্যাশন অ্যান্ড কেয়ার। বাট এই দুটো পার্টি আমি জোর দিয়ে বলতে চাই বাংলাদেশে টোটালি মিসিং ইন হেলথ কেয়ার সার্ভিস সেক্টর, কম্প্যাশন অ্যান্ড কেয়ার। তারা কেয়ারিংটাই জানে না ম্যাক্সিমাম হসপিটালস অর ক্লিনিক, হোয়াট ইজ কেয়ার। দেন কম্প্যাশন তো অনেক দূরের কথা, এমপ্যাথি তো আরো দূরের কথা। জোর করে টাকা, আপনার জিনিসের দাম বাড়িয়ে দেওয়াটা বা ডক্টরের ফি বাড়িয়ে দেওয়াটা কিন্তু রেভিনিউ জেনারেশন না। তাকে চিন্তা করতে হবে সত্যি সত্যি টার্গেট অডিয়েন্স ওই ডক্টরকে অত টাকা দিতে প্রস্তুত কিনা। এবং অনেকগুলো ফাইন্যান্স অর্গানাইজেশনের মাধ্যমে আমি দেখেছি, বা এই হেলথ কেয়ার অর্গানাইজেশনে দেখছি, এসব প্রাইসিং এর স্ট্র্যাটেজি যেটা মার্কেটিং এর কাজ, সেটা ডিসাইড করছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। দোজ আর হু আর অ্যাকাউন্টেন্ট বেসিক্যালি, তারা ট্রানজাকশন নিয়ে কাজ করে, তারা কিন্তু প্রাইসিং ঠিক করছে। বাট দে ডোন্ট হ্যাভ এনি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য মার্কেট ইনসাইট, অ্যাবাউট দ্য কনজিউমার অডিয়েন্স কি চায়, তাদের ইনসাইট, এবং ওই কোম্পানির জন্য বেসিক্যালি টিকে থাকার জন্য লং রানে মার্কেটিং স্ট্র্যাটেজি। কিন্তু তারা কিন্তু প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করে মার্কেটিং কে দিয়ে দিচ্ছে। সো এই জায়গায় একটা লিডারশিপ বা হোল ম্যানেজমেন্ট স্ট্রাকচারে পরিবর্তন আনা দরকার তাদের মাইন্ডসেটে, যে মার্কেটিং উইল ড্রাইভ দ্য বিজনেস, নট ফাইন্যান্স। ফাইন্যান্স উইল অ্যারেঞ্জ দ্য ফান্ড, they will manage the fund, and accountant will keep the transaction and record and bookkeepings. So এই জায়গাটা আমাদের ট্রেডিশনাল এন্টারপ্রেনার্স যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট, and ট্রেডিশনাল ম্যানেজমেন্ট লিডার যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট, তাদেরকে এই এখনই যদি আমরা আন্ডারস্ট্যান্ড না করতে পারি, আমরা অনেক 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 পিছিয়ে যাব আমাদের ভবিষ্যতের এন্টারপ্রাইজ গুলো বা কোম্পানিজ গুলো, তারা যদি প্রপার স্ট্রাকচার না দেয়। এনি বিজনেস নিড মার্কেটিং,
এটা সার্ভিস হোক, এটা চ্যারিটেবল হোক, এটা এনজিও হোক, এটা এনপিও হোক, এটা এন্টারটেইনমেন্ট হোক, এটা একটা মিডিয়া হোক, এটা একটা হসপিটাল হোক, এটা একটা এডুকেশন হোক, ইভেন এটা একটা নিউজ পেপার হোক বা নিউজ মিডিয়া হোক। তো আজকাল আমরা দেখছি যে টিভি মিডিয়ারা কন্টেন্ট পাচ্ছে না, টিভি নাকি লোকে দেখছে না, ভালো কথা, বাট ওয়াই দে ডোন্ট থিঙ্ক অল্টারনেটিভলি? এখন অনলাইনে অনেক কন্টেন্ট করা যায়, টিভি মিডিয়ার প্রোডাকশন হাউস আছে, তার ক্যামেরা আছে, তার প্রডিউসার আছে, তার কাছে আর্টিস্ট সেলিব্রিটিজরা আছে, তো ওয়াই দে আর নট মেকিং কন্টেন্ট ফর অনলাইন? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি, থিঙ্কিং লেভেলে। সো এই মাইন্ডসেটে আমাদের টোটাল মাইন্ডসেটে একটা প্যারাডাইম শিফট দরকার টু সাস্টেইনেবল বিজনেস অর্জন করার জন্য। অনেকে সাস্টেনেবিলিটি বলতে বুঝে টিকমার্ক, ইউএন এর যে সাস্টেনেবল গোলগুলো আছে, আমি এটা করছি, বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিলাম, সাস্টেনেবিলিটি হয়ে গেল। নো, সাস্টেনেবিলিটি হচ্ছে নিজের জন্য ভাবা, কমিউনিটির জন্য ভাবা, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে টোটাল সোসাইটির জন্য ভাবা, যাতে ইন ফিউচার আপনি লং রানে নেশনকে সাপোর্ট করতে পারেন, আপনার কাস্টমারকে সাপোর্ট করতে পারেন, এবং আপনার কমিউনিটি অ্যাজ এ হোলকে সাপোর্ট করতে পারেন। এটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। কিন্তু আমরা এটার ডেফিনিশন গতভাবেই অনেকে আটকে আছি বা টিকমার্ক জায়গায় আটকে আছি। বাট ইন দ্য লং রান আমাকে ভাবতে হবে অ্যাজ এন এন্টারপ্রেনার, আমি যদি আসলে এগুলো অ্যাড্রেস এখন না করি, ইন ফিউচার আমিই লস্ট হয়ে যাব। সো দিস ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট বিজনেস সাস্টেনেবিলিটি ইন আ মার্কেটিং পয়েন্ট অফ ভিউ, হাউ টু মার্কেট ইট। সাস্টেনেবিলিটিটাকেও মার্কেট করতে হয়। আপনি যে একটা সাস্টেনেবল অর্গানাইজেশন, যেটা একটু আগে ডেইলি স্টারের কথা বললো, যে 30 বছর ধরে এত চড়াই উতরাই পার করেও কিন্তু তারা একটা মটোতে আটকে থেকে এখনো চালাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড সাস্টেনেবিলিটি। এন্ড এই ডিজাস্টার টাইমে আমরা বলি বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বিসিপি, যেহেতু প্ল্যানিং নিয়ে কথা হচ্ছে, আমি মানে হলফ করে বলতে পারি 90% আমাদের লোকাল অর্গানাইজেশনের বিসিপি প্ল্যান নাই, বিজনেস কন্টিনিউটি প্ল্যান নাই, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান নাই, স্ট্র্যাটেজিক উইং নাই। কেউ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে তাকে বের করে দেওয়া হয়, বলে সেলস পুশ সেল করতে। ম্যাক্সিমাম ব্যাংকে দেখবেন খোঁজ নিয়ে বা এটাকে কি বলে ক্যাপিটাল মার্কেট নিয়ে যারা ডিল করেন বা ব্রোকার হাউস, তারা সেলস নিয়ে চিন্তা করছে, বাট মার্কেটের কি স্ট্র্যাটেজি, কি হবে কি না হবে এটা নিয়ে তারা ভাবছে না, পুশ সেল করছে। এবং এই ধরনের লোকদের হায়ারও করছে যারা সেলস পারসন বেশি টাকা দিয়ে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু স্ট্র্যাটেজি দিতে পারছে না, লং রানে গিয়ে 1 বছর 2 বছর পরে ধাক্কা খাচ্ছে। সো আমি বলবো দিস দ্য হাই টাইম টু চেঞ্জ দ্য লিডারশিপ প্ল্যাটফর্ম এবং ম্যানেজমেন্ট স্ট্রাকচার, তো থিঙ্ক লাইক এ মার্কেটিয়ার অ্যান্ড স্ট্র্যাটেজিক ওয়েতে। আর স্ট্র্যাটেজি ছাড়া কোনো লং রানে আমাদের টেকা ডিফিকাল্ট। তাজদিন রাইটলি সেড যে ডিজিটাল মার্কেটিং আলাদা কিছু না, এটা টোটাল মার্কেটিংই একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম মাত্র। হ্যাঁ, তো অনেক সময় আমরা দেখি ডিজিটাল মার্কেটিং টিম একটা সাইলোজে কাজ করছে, মার্কেটিং টিম একটা, কোনো কনসিস্টেন্সি নাই, কোনো কোয়ারেন্স নাই, কোনো অ্যাসোসিয়েশন নাই। আবার অনেক সময় দেখা যায় যে ডিজিটালটা এজেন্সিকে হায়ার করে দিয়ে দিচ্ছে, যেটার সাথে ব্র্যান্ড ভ্যালুজ, ভিশন, মিশনের কোনো সম্পর্ক নাই। তো এই মাইন্ডসেটটাকে না রেখে আমাদের একটা সেন্ট্রালাইজ মার্কেটিং স্ট্রাকচার করা দরকার, ছোট বড় সব ধরনের অর্গানাইজেশনই। এন্ড অবভিয়াসলি স্টার্টআপ নিয়ে যেহেতু কথা উঠেছে, স্টার্টআপ বিজনেস ওনাররাও এটা নিয়ে প্রথম থেকেই যাতে ভাবেন, তাদের আমার মতে আরো বেশি ভাবতে হবে। যেটা তাজদিন বলেছে, যে আমি হয়তো খুব হাম্বল ভাবে বলেছি যে মিনিমাম 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স থাকা দরকার, আসলে এক্সপিরিয়েন্সের অল্টারনেটিভ হয় না। আমি শুধু এটা বলেছি যে জিরো এক্সপিরিয়েন্সের চেয়ে অ্যাটলিস্ট মিনিমাম একটা প্রপার ইন্টার্নশিপ করেও যাতে তারা স্টার্টআপ বিজনেসে যায়। আদারওয়াইজ এই জেনারেশন, মানে যারা স্টার্টআপ জেনারেশন, তারা কিন্তু আরেকটা ফ্রাস্ট্রেটিং একটা কমিউনিটিতে বা সোসাইটিতে একটা এলিমেন্ট হয়ে দাঁড়াবে। তখন আবার তাদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য আবার নতুন ধরনের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সো আমরা চাই যে যারা নেক্সট জেনারেশন আছেন তারা অবভিয়াসলি স্মার্ট জেনারেশন, এবং তারা যাতে ক্লেভারলি, কথাটা আমার একটু দ্বিমত আছে, আমি এটাকে আরেকটু বলি ইন্টেলিজেন্টলি করা উচিত। হ্যাঁ, ক্লেভারলি একটু নেগেটিভ কনোটেশন শোনায়, ক্লেভারলি না করে আমরা ইন্টেলিজেন্ট ভাবে বিজনেসটাকে যদি চিন্তা করি, স্মার্টলি বিজনেসটাকে চিন্তা করি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মাথায় রাখতে হবে, তাজদিনের কথা অনুযায়ী আমি বলছি, যে কাস্টমারকে আমাদের সলিউশন দিতে হবে। কাস্টমারকে ওই টিভিসি বানিয়ে, একটা কোম্পানি শুধু নাকি টিভিসি বানালে তাদেরকে প্রমোশন দেয়, প্রোডাক্ট কি হচ্ছে ডাজন্ট ম্যাটার, প্রোডাক্ট নকল করছে, কপি করছে, বাট তাদের দায়িত্ব হচ্ছে, ব্র্যান্ড ম্যানেজার দায়িত্ব শুধু টিভিসি বানাও আর টিভিতে ছাড়ো। তো এই ধরনের কোম্পানিতে কাজ করতে গেলে কিন্তু আপনার নলেজ বাড়বে না। আপনার প্রপার প্রোডাক্ট এন্ড সার্ভিস ম্যানেজমেন্ট যদি করে কাস্টমার ডিলাইট করতে পারেন, সেটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। এন্ড
এটাকে বিভিন্নভাবে অগমেন্টেশন করে এটাকে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবেন, কিভাবে কাস্টমারকে পেনিট্রেট করবেন টু বুস্ট দ্য সেলস, সেটাই মার্কেটিং এর দায়িত্ব। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেটিং থাকলেই কিন্তু বিজনেসের গ্রোথ হয়। আর আদারওয়াইজ পুশ সেল করলে হয়তো রেভিনিউ আসবে, কিন্তু বিজনেস গ্রোথের জন্য স্ট্র্যাটেজিক মার্কেটিয়ার খুব দরকার। এই জায়গাটার কোনো অল্টারনেটিভ নাই। আজকে যেহেতু ডক্টর নজমুল আছেন, আমি ওনাকেও সাজেস্ট করব যে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার মধ্যেও যাতে একটা লিঙ্কেজ তৈরি হয় তাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের জন্য, এন্টারপ্রেনারদের মধ্যে যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয় যে না আমার মার্কেটিয়ার দরকার আছে। এবং এই প্যান্ডামিকের সময় দেখা যাচ্ছে অনেক মার্কেটিয়ারদের স্যালারি কাট অফ করা হচ্ছে বা জব কাট অফ করা হচ্ছে, ওয়্যারএজ যারা সত্যি ইন্টেলিজেন্ট কোম্পানি, যারা সত্যি স্মার্ট কোম্পানি, যারা লং টার্ম চিন্তা করে সাস্টেনেবল কোম্পানি হতে চায়, তারা কিন্তু মার্কেটিং লোককে আরো বেশি টাকা দিয়ে আরো 10টা মার্কেটিয়ারকে দিয়ে চিন্তা করছে যে আমি এই প্যান্ডামিক সিচুয়েশনকে কিভাবে ওভারকাম করে এটার বেনিফিট বা এটার লেভারেজ নিতে পারি। সো এই সময় মার্কেটিং বাজেট কাট না করে আমি এটাকে কিভাবে কস্ট এফিশিয়েন্ট ওয়েতে লেভারেজ নিতে পারি অল্টারনেটিভ চ্যানেলগুলো ইউজ করে, লাইক ডিজিটাল চ্যানেল বা আদার্স এই ধরনের অল্টারনেটিভ এঙ্গেজমেন্ট মেকানিজম তৈরি করে, সেই দিকে আমাদের ধ্যান দেওয়া উচিত। টোটালি মার্কেটিং কে কাট অফ না করে, মাথা ব্যথা হয়েছে তাই মাথা কেটে ফেললাম, এভাবে কিন্তু বিজনেস দাঁড়াবে না। ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট এন্ড ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক। And always marketing is a growth driver. অনেকেরই ভুল ধারণা আছে মার্কেটিং হচ্ছে কস্ট, বাট আসলে মার্কেটিং হচ্ছে ইনভেস্টমেন্ট। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেটিং এ আপনাকে গ্রোথ এনে দিবে। সেলস একটা রেভিনিউ জেনারেট করে, কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে, প্রোডাক্ট ডেভেলপ করে, সার্ভিসে ভ্যালু এডিশন করে, এন্ড লং রানে বিজনেসকে টিকিয়ে রাখার জন্য সে সাস্টেনেবল প্ল্যানিং করে। সেটাই কিন্তু মার্কেটিং এর কাজ, টু ডেভেলপ এ বিজনেস। এই জায়গাটায় আমি বললাম। আর আরেকটা জিনিস খুব বেশি দরকার আমাদের, এথিক্যাল মাইন্ডসেট তৈরি করা বিজনেসে। ক্লেভার মার্কেটিং এ আমি আজকে 10টা লোককে ঠকিয়ে মনে করলাম অনেক টাকা কামিয়ে ফেললাম, বাট এই 10টা লোক যে 100 লোককে বলবে না যে এটা একটা ঠকবাজ, এটা একটা ঠগ অর্গানাইজেশন, সেটা কিন্তু এই অর্গানাইজেশনের যে এন্টারপ্রেনাররা বুঝতে পারছেন না। আজকাল রিয়েল এস্টেটেও একই কাজ করছেন, একই কোম্পানির নাম দিয়ে 3 জন মালিক 3 ভাবে কাজ করছেন, অথচ কোম্পানি কিন্তু একটা, কিন্তু এদিকে মালিক 3টা, কাস্টমার কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। সো এখানে ব্র্যান্ডিং এর, ব্র্যান্ড প্রোটেকশনের একটা বিশাল কাজ রয়ে গেছে। ইভেন অনেক ভালো ভালো ইউনিভার্সিটির আর্কিটেক্টরা, ভালো ইউনিভার্সিটি নাম করা যেটা বাংলাদেশে, সেইখানকার আর্কিটেক্টরাও এই ধরনের ধান্দাবাজি বিজনেসে ইনভলভ হয়েছে। তো যদি তাই হয়, রিয়েল এস্টেট ব্র্যান্ডিং বলে কথা বলছেন, একটা কোম্পানি রিসেন্টলি আমি দেখলাম তারা 2 বছরে একটা প্রজেক্টও মানে ডেলিভারি করে নাই, তারা বলছে দে আর দ্য বেস্ট ব্র্যান্ড সামথিং, রিয়েল এস্টেট কোম্পানি, এবং সাম হাইলি টপ র্যাঙ্ক বাংলাদেশি এডুকেশন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে তারা পাশ করা। তো এটা খুবই দুঃখজনক আমাদের দেশে। এবং হেলথ কেয়ারে তো ডিজাস্টার, টোটালি ডিজাস্টার। 1-2টা কোম্পানির নাম আমরা জানি হেলথ কেয়ার কোম্পানির, তাদেরকেও বলবো এখন রিথিঙ্ক করার সময় এসছে। You have to rethink your organization level, mindset level and structural level. ডক্টর দিয়ে মার্কেটিং করা যায় না, এটা আমি আরো অভিজ্ঞতা নিয়ে বলছি 2 বছর কাজ করে। ডক্টররা তাদের মাইন্ডসেট একদমই মার্কেটিং ওরিয়েন্টেড না, একদম স্ট্রেট আমি লিখে দিতে পারি। হ্যাঁ, তারা মার্কেটিং এ আইডিয়া দিতে পারে, বাট ইফ দে রান দ্য শো they will be failure। এবং এই কারণেই অনেক ক্ষেত্রে আমাদের কথা আসে যে গলা কাটা দাম নেয়, বিকজ তারা প্রাইসিং স্ট্র্যাটেজি জানে না, তারা অ্যাডভার্টাইজিং করতে জানে না, তারা কমিউনিকেশন জানে না। বলছে অ্যাকিউট প্যান্ডামিক, তো অ্যাকিউট শব্দটা জেনারেল পাবলিক বুঝবে না, এটা ডক্টরের ল্যাঙ্গুয়েজ। ডক্টরের ল্যাঙ্গুয়েজ কুড বি আ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, দেন ইট ট্রান্সফার টু বি আ আপনার ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজে, যেটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে। এই ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে ডক্টররা কথা বলতে পারে না। তাদেরকে একটা ইন্টারভিউ সেশনে আসলে তারা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ কথা বলে, কনজিউমার ওরিয়েন্টেড না। ওরিয়েন্টেশনটা দরকার। লিডারশিপে তারা ম্যানেজমেন্টকে যে এমপ্যাথেটিক হতে হয়, কাস্টমারের সাথে যে এমপ্যাথেটিক হতে যায়, আপনি ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যাবেন, তারা সলিউশন ড্রিভেন হেলথ কেয়ার অর্গানাইজেশন, কিন্তু বাংলাদেশে নট সলিউশন ড্রিভেন। পয়েন্ট অফ রিসেপশন থেকেই আপনি সার্ভিসে একটা ব্যাক স্ল্যাশের মতো ধাক্কা খাবেন। তো আমি যদি ওয়েলকাম অ্যাপ্রোচেই না যাই, ইন্ট্রোডাকশনেই ধাক্কা খাই, তো আমি মানসিকভাবে তো এমনি পিছিয়ে যাব। আমরা ভয় অনেক সময় বলি না, যে যেহেতু অল্টারনেটিভ নাই। সো বাংলাদেশে দিস ইজ দ্য হাই টাইম টু কাম আপ উইথ নিউ জেনারেশন, মডার্ন, প্রফেশনাল,
গুড মাইন্ডসেট, কম্প্যাশনেট হেলথ কেয়ার অর্গানাইজেশন আসার এখন বড় সুযোগ। আদারওয়াইজ কম্পিটিশন নাই বলে যে দুই একটা নাম আমরা বলি এরা টিকে যাচ্ছে, বাট রিয়েল কম্পিটিশন থাকলে এরা 2 দিনও টিকতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আফতাব ভাই, কিছু কড়া সত্যি কথা বলার জন্য। ইনফ্যাক্ট আমি প্রায় সময় কথাগুলো বলে থাকি, কিন্তু আমার এন্ড থেকে বলা একরকম, আর আপনারা যারা রিয়েল প্রফেশনাল আমরা কেন প্রফেশনালি আমি বলছি এই কারণে, এখন আমাদের বলা উচিত তাহলে নেক্সট জেনারেশন রিয়ালিটিটা বুঝে যাতে আসে। আদারওয়াইজ এটাকে যদি ফলো করি, আমরা মার্কেটিং বলতে যেটা বুঝাই যে ডেলিভারিং দ্য ট্রুথ, আসলে কিন্তু ওটা হবে না। আমার যে মার্কেটিং প্রমিস, আমি একটা প্রমিস অনেকে না স্লোগান বলে সাজিয়ে রাখছে, বাট ইট ইজ ইউ হ্যাভ টু ডেলিভার ইট। প্রতিদিন প্রত্যেকটা এমপ্লয়িকে ডেলিভার করতে হয়, দ্যাট ইজ দ্য প্রমিস। কিন্তু এই প্রমিসটাই আমরা যদি না জানি, তাহলে এত ছেলে বিবিএ এমবিএ করে বেরোচ্ছে, তারা কি করবে ইন ফিউচার? তারা নিজেরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি রিয়েলিস্টিক পয়েন্ট থেকে এবং রিয়েলিস্টিক ব্র্যান্ডিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু কথা বলছি, একদম রিয়েল পার্সপেক্টিভ থেকে, হুইচ ইজ ট্রু অ্যান্ড ফ্যাকচুয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা কাউকে হাইলাইট করে না, কাউকে টার্গেট করে না, তবে আমাদের মনে হয় যেহেতু এখানে নিউজ পেপারের লোকরাও আছেন, এটা ট্রুথটাকে হাইলাইট করা উচিত। আমরা ট্রুথটাকে হাম্বল ভাবে ইগনোর করে গেলে আমাদের নেক্সট জেনারেশন জানবে না কি কোনটা ভালো কোনটা মন্দ, একটু হাইলাইট করা উচিত। আমি রাইট রং বলছি না, ভালো মন্দ বলছি, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নেক্সট জেনারেশনের জন্য আমার বলা একদম রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। এক্স্যাক্টলি আই ডু এগ্রি উইথ ইউ। থ্যাংক ইউ আফতাব ভাই। সো যেহেতু আমাদের আসলে সময় আজকে একটু কম, আমরা ঠিক করেছিলাম প্রবাবলি 5:40-এর মধ্যে শেষ করবো, বাট এনিওয়ে আমরা চেষ্টা করবো 6টার মধ্যে আমাদের আজকের ইভেন্টটা শেষ করার। সো আমি এই মুহূর্তে একটু তাজদিন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, যদি এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই কথা বলি, বাট আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, সো হোয়াট আর দ্য নেসেসারি স্কিলস দ্যাট আওয়ার ইউথ need to be an entrepreneur or to be a good marketer? In fact, because if you don't be a good marketer, you will never be able to be a successful entrepreneur, right? So একজন ভালো মার্কেটার বা ভালো এন্টারপ্রেনার হতে গেলে কি কি স্পেসিফিক স্কিল দরকার, যদি একটু সংক্ষেপে হাইলাইট করতেন তাজদিন ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো বেসিক্যালি আমি কোশ্চেনটা আসলে অ্যান্সার করতে চাই লাইক আমার লাস্ট 15 বছরের কাজের অভিজ্ঞতা ইন ডিফারেন্ট অর্গানাইজেশন for last 15 years, and also I co-founded 2 companies, Torun Digital and Gengage BD, প্রায় 2.5 বছর হলো আমি দুইটা স্টার্টআপ রান করছি। তো ওই জায়গা থেকে I see the both of the year কি স্টার্টআপেও ইউথরা কিভাবে কাজ করছে, and আমি বলবো যে লিগেসি কোম্পানিগুলোতে ইউথরা কিভাবে কাজ করছে। তো ওই জায়গায় স্কিলের নিডের একটা ডিফারেন্স আছে। কিন্তু আমি আসলে খুব সাম্প্রতিক একটা এক্সাম্পলের মাধ্যমে আমি কোশ্চেনটার অ্যান্সার দিতে চাই। সেটা হচ্ছে আমরা মার্চ মাসে লকডাউনের পরে আমি একটা পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যেটা আসলে এখন একটা ফাউন্ডেশনের রূপ ধারণ করেছে। এটা ছিল মিশন সেভ বাংলাদেশ। সো এই প্রজেক্টটা আমরা শুরু করেছিলাম মার্জিনালাইজ এবং সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। প্রজেক্ট আমরা শুরু করেছিলাম 1300 পরিবারকে হেল্প করার একটা উদ্দেশ্য নিয়ে মার্চের 25 তারিখে, এবং ওই 1300 পরিবার থেকে এখন এটা প্রায় 10,000 পরিবারে গিয়েছে, 1 লাখ মানুষে গিয়েছে, এবং আমরা 2 কোটি টাকার মতো একটা ফান্ড রেজ করেছি। সো আমরা স্টার্ট করেছিলাম মাত্র 10 লক্ষ টাকার একটা ফান্ড দিয়ে মার্চ মাসে, সেটা নাও ইট টার্নস ইনটু 2 crore টাকা। আমি এই জায়গাটাতে কেন এই এক্সাম্পলটা আনতে চাচ্ছি, 2 কোটি টাকার একটা ফান্ড রেজের পেছনে কিন্তু আসলে অনেক স্টোরি টেলিং, অনেক ইউথের স্কিল এবং অনেক মার্কেটিং জড়িত ছিল। যদি আমি একদম র ল্যাঙ্গুয়েজে বলি যে 2 কোটি টাকা আসলে কিভাবে রেজ হলো, 10 লক্ষ থেকে 2 কোটিতে আমরা কিভাবে পৌঁছালাম, তো ওই জায়গাটাতে আমি জাস্ট ওই স্কিল গুলো বলি যেটা হেল্প করেছে আমাদের এই টাকাটা রেজ করতে। এবং আমি মনে করি যে এটা যে কোনো বিজনেস বা যে কোনো ক্ষেত্রে হেল্প করবে। ফার্স্ট থিং আমি যেটা ফোকাস করতে চাই, প্রবলেম সলভিং স্কিল। আপনি মার্কেটিয়ার হন আর এন্টারপ্রেনার হন, প্রবলেম সলভিং স্কিলের একটা বড় দিক হচ্ছে অ্যাটেনশন টু ডিটেলস, প্রবলেমের অ্যাটেনশনটা বোঝা। আমরা যখন এই প্রোগ্রামটা লঞ্চ করি মিশন সেভ বাংলাদেশ, তো আমরা ভাবতেছিলাম প্রবলেম হচ্ছে মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে প্রবলেম, বা মানুষকে, কারণ 6 কোটি মানুষ হচ্ছে ইনফর্মাল সেক্টরে কাজ করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকানপাট, রেস্টুরেন্ট, সবার কিন্তু দে ওয়েন্ট অল জবলেস। কেন? কারণ পিপল মুভমেন্ট নেই, সবাই লকডাউনে বাসায়। তো ওইখানে প্রবলেম কিন্তু শুধু যে তাদের বাসায় খাবার নেই এটা কিন্তু না, দ্য বিগার প্রবলেম ওয়াজ এই মানুষগুলোকে ঘর থেকে বের করা যাবে না। Then we decided, we developed a product যেখানে আমরা 10 দিনের জন্য
একটা ফ্যামিলি 4 জন মেম্বারকে তাদেরকে গ্রসারি আইটেম দিব বলে আমরা ডিসাইড করি। তো এই জায়গাটাতে যদি আমরা অ্যাটেনশন টু ডিটেলস যদি আমাদের না থাকতো তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ করা সম্ভব হতো না। আরো কি প্রবলেম ছিল? লজিস্টিক্স প্রবলেম। আপনি ফান্ড রেজ করলেন, ফান্ড রেজ করার পরে আপনি যে মানুষজনকে খাবার পৌঁছাবেন, আপনার কি লাগবে? আপনার ট্রাক লাগবে, আপনার হয়তো লজিস্টিক্স পরিবহন লাগবে, কিন্তু ওই সময় তো কেউ আপনাকে রাস্তায় বেরোতে দিবে না। তাহলে আপনার কি লাগবে? ডিএমপির পারমিশন লাগবে, আপনার সিটি কর্পোরেশনের সাপোর্ট লাগবে। তো আমরা এই প্রবলেম গুলো শুরুতেই আমরা একটা একটা চার্টার রেডি করেছিলাম, যেখানে আমরা প্রত্যেকটা প্রবলেম এন্ড টু এন্ড প্রসেস গুলোকে আমরা লিখে নিয়েছিলাম যে কি কি লাগবে। আরেকটা প্রবলেম ফান্ড রেজ, আপনি ফান্ড কিভাবে রেজ করবেন? বললে কি আপনাকে মানুষ, ওই মুহূর্তে আমাদের দরকার ছিল 10 লক্ষ টাকা, কারণ আমাদের কাছে একটা লিস্ট ছিল 1300 পরিবারের। এখন বললেই কি আমাকে মানুষ 10 লক্ষ টাকা দিয়ে দিবে ওই মোমেন্টে? না, আমরা যেটা করলাম পেমেন্ট গেটওয়ে করলাম, মানুষের কাছে আমরা হেল্প চেলাম, কিন্তু আমরা একটা B2B স্ট্র্যাটেজি ফলো করলাম। আমরা 10 থেকে 12 জন ইন্ডাস্ট্রির টপ সিইও দের এবং এন্টারপ্রেনারকে ফোন করলাম। আমি পার্সোনালি আমার মনে আছে বিএটি শেজাদ ভাই, আইপিডিসির মমিন ভাই, সব নাসির ভাই, তারপর আমাদের মাইমেপের এজাজ ভাই, আমাদের চেয়ারপারসন রোকে আফজাল রহমান, কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মার অ্যাডভাইজার, উনাদেরকে ফোন দিলাম। আমার পার্টনার ইমরান ছিল ওইটাতে, ও ফোন করলো একটা এনজিও কে, আইএনজিও। আমরা 10 লক্ষ টাকা ইয়ে করে ফোন করলাম, কিন্তু আমরা দেখলাম 20 লক্ষ টাকা রেজ হয়ে গেল। ওই ফোন কল গুলা ওই মোমেন্টে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, B2B স্ট্র্যাটেজি। আমরা যে এখন পর্যন্ত 2 কোটি টাকা রেজ করেছি, এখন পর্যন্ত আমাদের 50% হচ্ছে B2B, বাকি 50% হচ্ছে সাধারণ মানুষ দেশে বাইরে থেকে তারা ডোনেট করেছে। শুরুর দিকে ওই প্রবলেমটাতে সলভ করার ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে ফান্ড রেজিং এর ক্ষেত্রে সোর্স কি হবে। সো ইনিশিয়াল সোর্স করেছিল আমাদেরকে ওই ব্র্যান্ড গুলো। আমাদের 110টা ব্র্যান্ড আমাদের সাথে জয়েন করেছিল। দেন আরেকটা বিগার প্রবলেম, আপনি যে ডিস্ট্রিবিউট করবেন, আপনি মানুষগুলোকে কোথায় পাবেন? আমরা নওগাঁ গিয়েছি, আমরা হচ্ছে চিটাগং গিয়েছি, আমরা হচ্ছে ফেনী গিয়েছি, আমরা হচ্ছে উত্তরবঙ্গে গিয়েছি, আমরা যশোরে গিয়েছি। এই মানুষগুলোর কাছে আমরা কিভাবে পৌঁছাবো? তখন আমরা একটা গুগল ফর্ম ওপেন করি আমাদের ফেসবুক পেজে, এবং আমরা জানাই যে তোমরা জানাও কোন কোন এলাকায় এক একজন অ্যাম্বাসেডরের মাধ্যমে কারা কারা খাবার দরকার, কারা কারা সমস্যায় আছে। দেন তাদের ইনফরমেশন আমাদের কাছে আসা শুরু করে। দেন পরের প্রবলেম কি, আপনার ওগুলো ডিস্ট্রিবিউট করার জন্য যে লজিস্টিক্স লাগবে, আমরা ট্রাক লাগবে, পাঠাও, পেপার ফ্লাই, এদের সাথে যোগাযোগ করি, ওনারা আমাদেরকে লজিস্টিক সাপোর্ট গুলো প্রোভাইড করে। সো এই যে আসলে বাইরে থেকে দেখে কিন্তু মনে হবে একটা ক্রিয়েটিভ 2 কোটি টাকা ফান্ড রেজ হয়েছে, আজকে 10,000 ফ্যামিলি খাবার পেয়েছে, জিনিসটা শুনে মনে হবে অনেক ইজি একটা ব্যাপার, কিন্তু এইটার পেছনে কিন্তু একটা ডিটেইল ওয়ার্কআউট আছে। প্রবলেম, হাউ ইউ অ্যাপ্রোচ দ্য প্রবলেম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্য ফার্স্ট স্কিল দ্য ইয়াং জেনারেশন শুড হ্যাভ their problem solving ability, এবং ওই জায়গাতে attention to details to the problem is very much needed. Number 1. Number 2, end to end planning skill. আপনার একটা ভালো প্ল্যানিং স্কিল থাকতে হবে, স্টার্টিং ফ্রম ফান্ড রেজ টু প্রোডাক্ট পারচেজ। ফর এক্সাম্পল, আমরা যে মানুষজনকে খাবার দিয়েছি, প্রোডাক্ট গুলো আমরা কোথা থেকে পেয়েছি? আমরা শুরুতে প্রোডাক্ট গুলো নেই ইউনিমার্টের কাছ থেকে, কারণ স্বপ্ন ওয়াজ লাইক, স্বপ্নর আউটলেট গুলো খুবই খারাপ। নাসির ভাই আমাকে বলছে যে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, বাট এই মুহূর্তে প্রোডাক্ট পারচেসের সুবিধা দিতে পারবো না, কারণ মানুষজন ওই যে লকডাউন, সবাই বাসায় চলে যাবে, প্রত্যেকটা স্বপ্নের আউটলেটে তারা সাপ্লাই চেইন ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে। তো ওই মোমেন্টে উই ওয়েন্ট টু ইউনিমার্ট আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, বাট আমরা দেখলাম যে ইউনিমার্টে প্রাইস একটু হাই, তখন প্রাইস আমরা হচ্ছে খাবার। আমি যদি থার্ড স্কিলের কথা বলি, which is very important, তার এটা খুব ভালোভাবে জানবেন, টিম স্কিল। যে কারণ আপনারা অ্যাসাইনমেন্ট করছেন, প্রজেক্ট করছেন, টিম স্কিলে আমি একটা কথাই বলবো, শুধু আমার কাছে মনে হচ্ছে আমরা ফিডব্যাক নিতে পারি। দ্যাটস ভেরি, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা ফিডব্যাক নেওয়ার মতো আমাদের মাইন্ডসেট নেই, এবং ওই ফিডব্যাক না নেওয়ার কারণে, না নিতে পাওয়ার কারণে ফিডব্যাককে আমরা অনেক সময় পার্সোনালি নিই। সো ওই পার্সোনালি অপশন, you can take the feedback personally and you can bog down and you make a mistake, you take a wrong decision, or I can take the feedback in a constructive manner and I can work on it, the area of improvement. So feedback is team skill, feedback is important. Fourth একটা প্রবলেম বললেন সিইও কার্ড, যেটা আফতাব ভাই শুরুতে বললো, আমি সিইও বা কো-ফাউন্ডার, লিডারশিপ পজিশনটা আমরা একদম শুরু থেকে চাই। আমার মনে আছে 2006 ক্যারিয়ার শুরু করি অ্যাজ এ টেরিটরি অফিসার, দেন আই গট প্রমোটেড অ্যাজ এ ব্র্যান্ড এক্সিকিউটিভ,
Then I later on moved as a manager, then general manager. আমি 10-11 বছর চাকরি করার পর I promoted as head of marketing. So এখন অনেকের মধ্যে একটা ইয়াং জেনারেশনের মধ্যে একটা নতুন ইয়ে হচ্ছে যে আমি শুরুতেই I want to be the CMO, CTO. So পজিশনের পিছনে একটা ঝোঁক। তো আমি এই জায়গায় বলবো যারা লিডারশিপ রোল প্লে করতে চায়, এখানে ওই যে ম্যাক্সওয়েলের একটা বড় সংজ্ঞা আছে, leadership is not about the title or the position. It's about your ability to influence whatever position you hold. So executive হয়েও আমি যদি পজিশন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি, আমাদের টিমে অনেকেই আছে, আমার টিমে অনেক এক্সিকিউটিভ আছে যারা মাহফুজ আনামের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে। কেন? He has the ability to communicate his idea to the CEO of the company, and this is how he influences the people, the PR, the society, and this is how you become leadership. স্যার একটা পয়েন্ট তুলেছিলেন, ডেটা ড্রিভেন স্কিল বা ডেটার প্রয়োজনীয়। ডেটা ড্রিভেন স্কিলের জন্য আমি বলবো সবাইকে ডিজিটাল টুলস গুলো জানতে হবে। ফেসবুক ইজ এ রোবাস্ট প্রোডাক্ট, গুগল ইজ এ রোবাস্ট প্রোডাক্ট। আমরা কি আদৌ ফেসবুকে কিছু স্ট্যাটাস আপডেট আর আপলোড করাই জানি, নাকি এটা জানি যে ফেসবুকে দেয়ার ইজ এ বাটন কল ইনসাইটস অর অ্যানালিটিক্স? এবার আমি কিন্তু আপনাকে বলতে পারবো ডেইলি স্টারের রিডারের 50% আছে ফেসবুক থেকে, 30% আছে গুগল সার্চ থেকে, 20% আছে ইউআরএল টাইপ থেকে, 5% আছে লেটস সে রেফারেল থেকে। সো আমি এত কিছু জানি কেন? বিকজ আই ইউজ গুগল অ্যানালিটিক্স, এবং গুগল অ্যানালিটিক্সে আমার টিউটোরিয়াল নিতে হয়েছে, আমাকে বুঝতে হয়েছে, এবং ডেটা আছে বা ডেটাকে ইন্টারপ্রেট করার ক্ষমতা এবং ওই ডেটা ইন্টারপ্রেট করে ওই ডেটাকে ট্রান্সফর্ম করা ইনটু ইনসাইটস এন্ড টেকিং ডিসিশন বেসড অন দিস ইনসাইটস, এই নলেজটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা ড্রিভেন টুলস যেগুলো আমরা ইউজ করছি। ইআরপি টুলস হতে পারে, মার্কেটিং টুলস হতে পারে। তো যারা, আমি একটা কথা বলি, আমার নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট আছে www.tajdinhasan.com। এই ওয়েবসাইটটা আমি আসলে করেছিলাম আমার পার্সোনাল লার্নিং এর জন্য। যে ওয়েবসাইটে আমি যেহেতু ব্লগিং করি, ব্লগ কোনগুলা কারা পড়ে, ব্লগে কতগুলো ওয়ার্ড দিতে হবে, 200 ওয়ার্ড আর 400 ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোতে মানুষ কিভাবে রিয়াক্ট করে, লিঙ্কডইনে কিভাবে পোস্ট করলে মানুষ রিয়াক্ট করে, ফেসবুকে কিভাবে রিয়াক্ট করে। আমি আবার অ্যানালিটিক্স চেক করি। আমার মনে আছে একটা বই আমি পাবলিশ করেছিলাম, ওই বইটা আমি ফ্রি কপি দেই, ই কপি প্রায় 230টার মতো ডাউনলোড করেছে। আমি চেক করেছি কারা কারা ডাউনলোড করেছে, ওদের প্রোফাইল কি। সো এইভাবে আই এম ট্রাইং টু বিল্ড মাই কনসালটেন্সি ক্যারিয়ার ইন দ্য ফিউচার। সো ডেটা ইজ ইম্পর্টেন্ট, বাট হাউ ইউ ইউজ ইট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এন্ড লাস্ট পয়েন্ট, আফতাব ভাই ট্রাস্ট এর কথা বললেন, এথিক্স এর কথা বললেন। লাস্ট একটা পয়েন্ট আমি সবাইকে বলতে চাই, পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট, বাট আপনার ভ্যালুস কি? What are the values you have that actually drive your personality? That is important. এবার আমি জানি যে আফতাব ভাইকে মোবাইলে ফোন করলে আফতাব ভাই অলওয়েজ রেসপন্ড করে। যদি কথা নাও বলে, ধরতেও ফোন যদি ধরতেও না পারে, হি টেক্সট মি অর লেটার অন হি অ্যাটেন্ড মাই কল। সো আফতাব ভাই সম্পর্কে আমার ধারণা হচ্ছে হি ইজ এ সাপোর্টিভ পারসন। সো হি হ্যাজ দ্য টেন্ডেন্সি টু হেল্প পিপল। সো আপনার ভ্যালুস কি? লেটস সে আমি বললাম অনেস্টি হতে পারে, আপনার ভ্যালুস হতে পারে ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ বিজনেস কেস। So you help people to how to acquire knowledge to do good in business case solving. So personal value is very important. You may have a lot of skills, but if you do not have that ethical values, with skill you are not going to survive, because we are now living in a digital era where a lot of things are transparent. Social media is now also taking a shape of becoming a mainstream media. So accountability, ট্রান্সপারেন্সি, আমি বলবো যে রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো এখন ইজ ভেরি মাচ ভিজিবল টু দ্য পিপল। সো ভ্যালুস, ইউ নিড টু কালকেট দ্য ভ্যালুস ইন ইউ। At the end of the day, when you are not in the room, what people talk about you at your back, that actually define your personality. That will make sure whether you are going to sustain in the long run with a sustainable business or not. So thank you so much, sir, for giving your time. I think we are almost at the closing of the session. Over to you. থ্যাংক ইউ তাসলিম ভাই, অনেকগুলো ভালো ভালো পরামর্শ আপনি দিলেন এবং রিয়েল লাইফ স্কিলের কতগুলো কথা বললেন, যেগুলো আসলে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর নট অনলি ফর দ্য ইয়াং এন্টারপ্রেনার অর ইয়াং মার্কেটার, ফর এভরিওয়ান ইন ফ্যাক্ট। সো আমি একেবারেই আপনারা যেটা বললেন যে জানেন যে আমরা একদম রানিং আউট অফ টাইম। সো একদম শেষ একটা আসলে প্রশ্ন না, আমি একটু আফতাব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ফর আওয়ার অ্যাসপায়ারিং মার্কেটার্স অর ইয়াং এন্টারপ্রেনার্স or এই জেনারেশনের এন্টারপ্রেনার বা মার্কেটারদের জন্য আপনার সাজেশন বা অ্যাডভাইস কি থাকবে অ্যাজ ইওর ক্লোজিং রিমার্ক? আফতাব ভাই, হোয়াট শুড উই ডু? এক লাইনে হয়তো বলতে পারছি না, জিনিসটা হবে লার্নিং এর কোনো অল্টারনেটিভ নাই, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা
প্ল্যাটফর্মটা হয়তো চেঞ্জ হচ্ছে, বাট আমি বলবো না যে বেসিকটাকে ছেড়ে দিয়ে নতুন লার্নিংটাই নিতে হবে, তা না। বেসিককে মাথায় রেখেই আমাকে নতুন লার্নিং করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার ভিশনটাকে এবং মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হবে এবং পজিটিভ রাখতে হবে। এই শর্টকাট বা শর্ট টার্মে আমি অনেক কিছু গেইন করে ফেলবো, এই কনসেপ্ট থেকে একটু বেরিয়ে আসতে হবে এবং আপনাকে উপরে উঠতে হলে কষ্ট করতে হবে, এটা বুঝে নিতে হবে। শর্টকাটে আসলে কিছু যাওয়া যায় না, মানে বাই লিফটে আপনি 10 তলায় উঠে যেতে পারেন, বাট সেই লিফটটা বানাতে হলে আপনার ওই বুদ্ধিমত্তা খরচ করতে হবে, আদারওয়াইজ আপনাকে স্টেয়ার কেস বেয়ে বেয়েই 10 তলায় উঠতে হবে। সো সেই পেইনটা নেওয়ার মতো ধৈর্য রাখা দরকার। আর অ্যাট দ্য সেম টাইম আপনার রেসপেক্ট অ্যান্ড স্ট্রাকচার থিঙ্কিং এবং অ্যানালিটিক্যাল এবিলিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা অনেক জায়গায় আরেকটা মিস করি, ক্রিয়েটিভিটি বলতে শুধু ভাবি যে ডিজাইন করা বা আর্ট করা, তা না। ক্রিয়েটিভিটি মানে হচ্ছে একটা জিনিসের সমাধান দেওয়া বা সলিউশন দেওয়া। সো এই সলিউশন ড্রিভেন যতদিন হবেন, যত তাড়াতাড়ি আপনি হবেন, তত তাড়াতাড়ি আপনি নতুন প্রোডাক্ট, সার্ভিস বা বিজনেসকে সার্ভ করতে পারবেন। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কথা বলতে চাই, সার্ভিং স্পিরিটটা দরকার, স্পিরিট টু সার্ভ। এই মাইন্ডসেটটা যদি থাকে, দেন ইউ ক্যান ডু এনিথিং। যেটা তাজদিন বললো যে এই যে 10 লাখ থেকে 2 কোটি টাকা হলো, এই প্রত্যেকটা ব্যক্তির পিছনে একটা স্পিরিট টু সার্ভ ছিল আমার ধারণা, এবং সেটাকে অ্যাকুমুলেট করেই আসলে এই সাকসেসটা। সেই জন্য দরকার কানেক্ট, কোলাবোরেট অ্যান্ড কো ক্রিয়েট। আবারও বলছি, কানেক্ট, কোলাবোরেট অ্যান্ড কো ক্রিয়েট। এই নেটওয়ার্কিংটা করা দরকার নেক্সট জেনারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ and thank you for inviting me. থ্যাংক ইউ আফতাব ভাই। সো আপনি খুব সুন্দর 3C একটা পরামর্শ দিলেন, এটা আশা করি সবারই মাথায় রাখা উচিত। সো আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে। সো আপনাদের কথাগুলোকে যদি আমি একটু সামারাইজ করি, তানজিদ ভাই এবং আফতাব ভাই দুজনের কথাগুলোকেই, তাহলে আমরা ব্যাপারটা এরকম বলতে পারি, আসলে আমরা তো সবাই উদ্যোক্তা হতে চাই। অনেকে যারা উদ্যোক্তা হতে চায় আর কি, তারা মনে করে যে উই আর গোয়িং টু সেল সাম প্রোডাক্ট অর সার্ভিসেস। ইনফ্যাক্ট আসলে কিন্তু কনজিউমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনে না, কনজিউমার কেনে আ সলিউশন অফ দেয়ার প্রবলেম। So if you cannot solve any real life problem of your consumer, of your target audience, or the people around you, definitely, if you cannot do that, you will not be able to be a businessman, be an entrepreneur, or be a marketer even. So try to find out the real life problems and how big the problem is, and what is your exact solution, how can you solve those problems. তাহলেই কিন্তু আসলে আপনি রিয়েলিটির জায়গায় যেতে পারবেন। আরেকটা ব্যাপার আমি আফতাবের কণ্ঠে মিলিয়ে বলতে চাই, আফতাবের কথাটা যেটা আমরা প্রায় কিন্তু তাজদিন ভাই বললেন যে একটা রিসেন্ট সময়ে আমরা এরকম বলার চেষ্টা করি যে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে একটা উড়াধুরা কিছু চিন্তা করা, থিঙ্কিং আউট অফ দ্য বক্স। এটা বলে আমরা একটা মানসিক শান্তি পাই, একটা তৃপ্তি পাই আমাদের জেনারেশন, যে দেখো আমার কথাটা কতটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং। আসলে আমি সবসময় বলি যে আউট অফ দ্য বক্স থিঙ্ক করার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স অলরেডি। আমি আসলে অনেক সময় জানি না বক্সের ভিতরে আসলে কি আছে, আর তার না জানার কারণে আমি যা চিন্তা করি তাই আমার কাছে আউট অফ দ্য বক্স মনে হয়। কারণ ট্র্যাডিশনাল বা কনভেনশনালি অলরেডি কি হওয়া উচিত, কি হচ্ছে, কি আছে অলরেডি এক্সিস্টিং, কি কি সলিউশন আছে, সেগুলো না জেনে যদি আমি কোনো একটা সলিউশন নিয়ে আসি, সেটা আমার কাছে আউট অফ দ্য বক্সই তো মনে হবে। এটাই তো স্বাভাবিক। তো আমি অবশ্যই আমাদের ইউথকে বলবো, বি হাম্বল, বি সাবমিসিভ এন্ড লুকিং ফর দ্য প্রবলেমস। প্রবলেম আগে ফাইন্ড আউট করেন, প্রপার সলিউশন নিয়ে সামনে আসেন, এবং অলওয়েজ আউট অফ দ্য বক্স থিঙ্ক করার আগে একটু যাচাই করে দেখেন, বাছাই করে দেখেন যে অলরেডি কি কি সলিউশন বক্সের ভিতরেই অলরেডি আছে। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা সামনের দিকে এগোতে পারি, এখন আমাদের একটা ইকোসিস্টেমটা মোটামুটি আস্তে আস্তে ডেভেলপ করছে, এন্টারপ্রেনার ইকোসিস্টেম, যেটা সব মিলিয়ে হয়তো আমরা আমাদের যে দুজন বক্তা তাদের সুচিন্তিত পরামর্শ দিলেন, এই ব্যাপারগুলো মাথায় রাখলে আমরা আশা করি আমাদের ইউথ সামনে বেশ ভালো একটা সুযোগ হয়তো কাজে লাগাতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ তাজদিন ভাই এবং আফতাব ভাই ফর কামিং এন্ড গিভিং আস ইওর প্রেশাস টাইম। এবং আরেকটা কথা না বললেই নয়, আফতাব ভাই যেটা বলছিলেন আপনার আলোচনার মাঝখানে, যে একাডেমি ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যেটা করা দরকার। ইনফ্যাক্ট আমরা ঢাকা ইউনিভার্সিটি, আমি যদি আরো স্পেসিফিকলি বলি, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, আজকের এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ক্লাব, যেটা সেই ক্লাবের উদ্যোগেই কিন্তু এই ফার্স্ট ইন্টারন্যাশনাল ভার্চুয়াল সামিটটা আমরা শুরু করেছি। তাছাড়া আমাদের আরো কতগুলো মার্কেটিং ক্লাব আছে,
ডিবেটিং ক্লাব থেকে একাডেমিক, তো মোর অ্যান্ড মোর কর্পোরেট ওরিয়েন্টেড প্রোগ্রাম এবং কর্পোরেট পার্সোনালিটিকে নিয়ে এসে তাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা শেয়ার করার চেষ্টা করছি আমাদের স্টুডেন্টদের সাথে, সো দ্যাট উই ক্যান ক্রিয়েট আ ব্রিজ বিটুইন একাডেমি অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাতে করে আমাদের ছাত্রদেরকে অ্যাপার্ট ফ্রম থিওরিটিক্যাল নলেজ আমরা কিছু প্র্যাকটিক্যাল নলেজও প্রোভাইড করতে পারি, সো দ্যাট দে ক্যান প্রিপেয়ার দেমসেলফ অ্যাকর্ডিংলি। কারণ ক্লাস পড়ালেখা করা এবং সেই ক্ষেত্রে এক ধরনের এক্সপেকটেশন গ্রো করা, যেটা তাজদিন ভাই বললো যে শুরুতেই আমরা মনে করি আমি হেড অফ মার্কেটিং, ইভেন কেউ হেড অফ মার্কেটিং, কেউ সিইও ভেবে বসে থাকে যে শুরুতেই আমি সিইও হব। আসলে ক্লাসরুমের ভিতরে লিমিটেড চিন্তা ভাবনা থাকলে এরকম চিন্তা আসতেই পারে। যখন আপনাদের এই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গুলো তাদের কাছে ট্রান্সমিট হবে, তখন তারা বুঝতে পারবে হাউ অ্যাকচুয়ালি কর্পোরেট ওয়ার্ল্ড অপারেট। তো আমরা আশা করবো আপনারা আমাদের সাথে অলওয়েজ এখন যেমন কোঅপারেট করছেন, কোঅপারেট করবেন, আপনাদের এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের স্টুডেন্টরা দে উইল বি বেনিফিটেড, দে উইল বি এনরিচড, এবং এইভাবেই আমরা হয়তো আগামীতে আরো ভালো ম্যান পাওয়ার প্রডিউস করতে পারবো, আরো ভালো হিউম্যান রিসোর্স প্রডিউস করতে পারবো, বেটার কর্পোরেট স্কিলস আমরা তৈরি করতে পারবো। থ্যাংক ইউ ওয়ান্স अगेन, থ্যাংক ইউ ফর কামিং এন্ড থ্যাংক ইউ ফর গিভিং আস ইওর টাইম। থ্যাংক ইউ সো মাচ। আপনার ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সঞ্জিত ভাই, আপনার ভাই, খোদা হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ। ওকে, লাইভটা এন্ড করে দাও, লাইভটা এখনো চলছে।